বাবারে আমি আর দেখি না, বাবারে আর দেখতে পারি না। বাবা আমার মানুষের কারেন্ট শক দিয়ে মারছে। তোমার তোমার সারাদিনে বর্ষার গল্প শুনবো? হ্যাঁ, তুমি সারাদিন বর্ষা বর্ষা বর্ষা, তারপর মৌসুম সারাদিন টনি টনি টনি, কি শুরু করছো তোমরা? শুনবেন না, না শুনলে জানবে কিভাবে? শুধু মানুষের তো জ্বালাইছে। আজকে কেমন লাগে? আজকে বর্ষা কেন? জল কেন? ছাত্রীদের মুখোশ দিতে হবে। আজকে হলো বর্ষা চোখে আগুন থাকবে, আজকে বর্ষা চোখে অশ্রু কেন? অশ্রু তো বর্ষা চোখে মানায় না, মানায়? বর্ষা চোখে তো অশ্রু মানায় না, বর্ষার চোখে ঝোর বেলা আগুন। আমার ছেলেরা বলে ক্যারি করে, আমার ছেলেরা ক্যারি করার জন্য রাখছে। আমার বাসায় থাকলো, আমার বাসায় খাইলো, আমার বাসায় আশ্রয় দিল, আমিও আরে বাঁচাইলাম, আমি রান্না করে দিলাম, ও হাসপাতালে খাইলো। আমার ছেলে ওরে বাঁচাইতে যাইয়া আজকে আমার ছেলেরা কোন পথে আনছে? হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেবো? পৃথিবীর কেউ ছেড়ে দিলে আমি ছেড়ে দেবো না। পৃথিবীর সবাই ছেড়ে দিতে পারে বর্ষারে। ব্যাগ ক্যারি করতে আকাশ নিবি, বর্ষা বলছে না যে ব্যাগ ক্যারি করার জন্য রাখছে। হু আর ইউ? বর্ষা বলে হু আর ইউ? আমার ছেলেরা তোমাকে ব্যাগ করে চেন কিনে দিছিল, সেটা কি করছো? কোনদিন তো দেখলাম না তোমার গলায়। আমারও চেন দিছে। হ্যাঁ, আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জয়েন করেছে আজকে মা বর্ষা চৌধুরী, নিয়ে আজকে কি বলে সোটা সাবান দিয়ে ধোবে মা বর্ষা চৌধুরীকে। আর এদিকে হচ্ছে যে মৌসুলতানের ভয়ে টনি নাকি পালাইছে দেশের বাইরে। কি একটা অবস্থা। আজকে কথা বলবো যে এই যে মানে আমার একটা কথা, যে এই যে মনে হয়তো বা হলো না, যতটুকু ভালোবাসা আপনার দিয়েছেন পেয়েছি তাতেই ধন্যবাদ, কিন্তু পরের জন্মে আমি সাপরি পরিমণি হয়ে জন্ম নিতে চাই। তাহলে হচ্ছে যে ওই ব্র্যান্ড প্রমোটার, বিয়ে শাদী, বুড়া টাকা পয়সা হাতিয়ে মাতিয়ে সবাইকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকার মালিক হতে চাই। এ জন্মে হয়তো বা হলো না, এই সাপড়ি ধরার কাজেই ব্যস্ত হয়ে গেলাম আমরা। আমাদের একমাত্র দায়িত্ব যে আমরাই শুধু সাপড়ি ধরবো। দেশের মানে সমাজকে হচ্ছে যে বিভিন্ন যে যারা হচ্ছে কুলাঙ্গার নারী এবং সাপড়ি নারী, এদেরকে ধরার শুধুমাত্র দায়িত্ব আমাদের, আর কারোই নাই। আপনারা হচ্ছে যে তাদেরকেই বেশি সাপোর্ট দেন, তাদেরকে সাপোর্ট দিয়ে একদম কোটিপতি বানান। কিন্তু একটা জিনিস, সমাজ আমাদের আসলে কি শিখবে? যতটুকু হোক সাপোর্ট করেন, যা পারছি তাইতে ধরতেছি। এবং গতকালকে দেখলেন যে আমার সাপড়ি বউ বর্ষা চৌধুরী কান্না করতেছে। আজকে মামলা ছিল, মামলার ভয়ে আজকে সে করে আসে নাই। হ্যাঁ, এই হলে অবস্থা। তো আজকের টোটালি হচ্ছে যে প্রসঙ্গটাই হচ্ছে যে এই যে টনি এত বড় বড় গল্প করতেছিল, বড় বড় গলায় চিল্লাইতো, আজকে কেন গলা আজকে নামলো কেন? আমি সামান্য, ঠিক আছে, আমরা সামান্য, আমরা কিন্তু ওই সোসাইটি হাই এত না, আমরা বাট পার্সন না, আমরা মধ্যবিত্ত। আমরা চাচ্ছি এরকম ছাত্রীরা যেন মানুষের সাথে প্রতারণা না করে, মানুষ যেন কোটি কোটি টাকা দিয়ে আমার মতো আকাশ টিমির কিনে চাকর না বানায়, ঠিক আছে, আমাদের সাথে যেন প্রতারণা করে। ঠিক আছে, আজকে শুরুতে মার কাছে যাচ্ছি যে তুমি কোর্টে গেলা, ঠিক আছে, আমাকে একটা মিথ্যা মামলা দিচ্ছে যে আমি নাকি সে হচ্ছে বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী, আমি নাকি তার হচ্ছে যে পোস্টার লাগাইছি যে 15,000 টাকার বিনিময়ে কাজীকে চাই, কাজী বের করো, কাজীকে বের করলে আমার বিয়ের আসলে কাবিন পাওয়া যাবে। এই জন্য আমাকে সে দিচ্ছে, তার মানহানি হচ্ছে সে একজন চিত্রনায়িকা, সে একজন মডেল, বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার, আমি হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী, বাটপাড়ে, এগুলো বলে বলে আমার সাথে হচ্ছে যে বিভিন্ন রকমের মানে বাজে দিছে, এবং আমি নাকি সাংবাদিক দাবি করি। এই জন্যই এই ছাত্রীদের আসলে ধোয়া হচ্ছে, মানে সাবান সোড়া দিয়ে। মা সকালবেলা কয়টার সময় ঘুম থেকে উঠছো? শুরু থেকে বলো। 6টার সময় ঘুম থেকে উঠছি। 6টার সময় ঘুম থেকে উঠে নামাজ পড়া পোলারে ডাক দিলাম, বললাম যে এলে উঠো, দেখো আজ উঠতেছি। উঠলাম, উঠে এখন গেলাম কোর্টে, যায় দেখি 11টা বাজে যায়, ছাত্রীর কোনো খবর নাই। আমি আর বলতেছি ছাত্রী আজকে আসবে না, ছাত্রী তো ওনার টাকা সংগ্রহ করে পারেনি, ছাত্রী তো অর্ধেক রাত পর্যন্ত ভোরবেলা পর্যন্ত কান্না করলো, কান্না করতেছে। আমি বলছি যে ও আর আজকে আসবে না, বলছে না না আসবে, হঠাৎ করে আসবে। আমি না, কখনোই আসবে না। মামলা চালাইতে গেলে টাকা লাগে, টাকা, মামু লাগে, মামু।
মামু লাগে, মামু আর কেউ কোথাও থেকে সংগ্রহ করতে পারছে না। সাপড়ি আর কত টাকা সংগ্রহ করে, ওর 80 ভরি গোল্ড, 100 ভরি গোল্ড, কোটি টাকার মালিক। কই গেল রে বর্ষা? হ্যাঁ, তুই বলে আমার পোলারে বলে ইয়ে রাখবি, ক্যারি করার জন্য রাখবি। আরে আমি আর তোর আমি চাকরা নিয়ে রাখবো, তো আইসা পর বাসায়, তুই বাসায় আইসা পর তোর চাকরা নিয়ে রাখবো, তোকে তোর চাকরা নিয়ে রাখবো, বুঝছিস? এখন কাঁদিস কেন? তোর চোখে আগুন বের হওয়ার কথা, তোর চোখে তো আগুন বের হওয়ার কথা। বর্ষার চোখে বর্ষা ঝরে কেন, অশ্রু ঝরে কেন? লজ্জা লাগে না? চাকরি রাখার জন্য হ্যাঁ, 30,000 টাকা পাই, আমি তো 32,000 টাকা ফ্ল্যাটে থাকতে পারি। আমার বলে বিছানা, বলে বেড বিছানা নাই, আমার বলে ঘরে দুর্গন্ধ, আমার ফার্নিচার নাই। ওর বাপ দিয়ে যায়, ওর বাপ দিয়ে যায় আমার 32,000 টাকা ফ্ল্যাট ভাড়া, ওর বাপ দেয়, নর্মা দেয়। আমার মান সম্মান কম হয় নাই, আমার মান সম্মান। তুই কোনোদিন আনছিলি আমার বাসায় একটা সিট? কোনোদিন আনছিলি? 10 টাকা কোনোদিন আনছিলি? কোনোদিন আমার আমার যখন নাতি আছে বাসার মধ্যে, তুই 10 টাকার টিপ তাই না আমার নাতিনের হাতে দিছিলি? আকাশে কোনোদিন 10 টাকা দিছিলি? চাকরানি, নিজে চাকরানি হয় মানুষের ছোট লোক, ছোট লোক জন্ম থেকে তোরা ছোট লোক। তোর বাবা ছিল গরু চোর, বাবা ছিল গরু চোর। এই বর্ষা চৌধুরী যাচ্ছিলি, তুই আবার কোন চৌধুরী? তুমিও চৌধুরী? হ্যাঁ, আচ্ছা মা, তুমিও কি ছোট লোক থেকে বড় লোক হয়, তাকে ছোট লোকের গন্ধ শরীর থেকে যায় না, তারা মানুষকে মানুষ মনে করে না। কই তন্নি তুই এখন? হ্যাঁ, আমার ছেলে বলে চাকর বানাবি, ও হলে ক্যারি করবে, আমার ছেলের ক্যারি করার জন্য রাখছে, তন্নি চাকর বানায়। আজকে কই তোরা? তোরা দুইজনে ফেসবুকের সামনে আয়, তোরা কই গেলি? মা, তুমিও তো বড় বড় কথা বলতেছো, তুমি তো গরিব তাই না? তুমি তো গরিব, তুমি এত বড় কথা বলছো কেন? মা, আমি জাতির মা, আমি জাতির মা, আমি হলো মা। আমি কখনো মিথ্যার আশ্রয় নেই। আমি একবারই বলছিলাম, বর্ষা তুই আমার ছেলের কত ঢুকছে দিস, তুই যে ব্যাটবাগটা নিয়ে আসলি আমার বাসায়, তুই আমার ছেলের কত ঢুকছে দিস। হ্যাঁ, আর তুই পরের দিনই করে যা বিয়ে করে, তুই 2 মাস সংসার করে তুই, আমি একটু বাড়ি গেছি আর তুই আমার বাসায় পুলিশ নিয়েছে। তোর ভাগ্যটা ভালো, তোর ভাগ্যটা ভালো, আমি বাসায় ছিলাম না, তোর পুলিশ তোর বার করলাম। বোঝা আছে? সত্য নিয়ে চল, সত্যর ভাত আছে, মিথ্যার কোনো ভাত নাই, এটা বুঝছিস? আচ্ছা, আমি বাসায় ছিলাম না, পুলিশ আদালত করলাম। আজকে মিথ্যার মামলা করছিস, গেলি রেখা কোর্টে। হ্যাঁ, তুই তো বাদী, আমার ছেলে হলো আসামি, তুই তো বুক ফুলে যাবি। কোনো নাঙ্গে টাকা দেয় নাই, মিথ্যা মামলা, মিথ্যা মামলা, বুঝছিস না? কোন নাঙ্গে টাকা পারিস নাই, সে লেগে আজকে কোর্টে যাইতে পারস নাই। তুই 12 ঘাটারি আচ্ছা, দর্শকরা একটু পরে শোনাই যে আজকে কি মামলাটা করছে, সেই মামলাটা একটু শোনাই। মৌসুলতান তো আসছি নাকি? তোমার বুম পরে হবে। ঘুমা গেল? না না না, মৌসুলতানা ঘুমায় না। সেটা হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে যে বাদিনীর অভিযোগের ইয়ে দিছে। বাদিনী একজন সহজ সরল, নিরীহ, আইন মান্যকারী, আইনের প্রতি শ্রদ্ধাশীল, পরোপকারী সঙ্গীত শিল্পী, একজন বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার। অপরদিকে আসামি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, ভয়ঙ্কর চাঁদাবাজ, মাস্তান, ধান্দাবাজ, পরনারীর প্রতি আসক্ত, দুষ্ট চরিত্রের, সর্বোপরি খারাপ প্রকৃতির লোক, নিজেকে একজন সাংবাদিক বলে দাবি করে। বিগত 27/1/2025 সন্ধ্যা 7 ঘটিকার সময় আশেপাশে প্রতিবাসীর মাধ্যমে জানতে পারি। এটা হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এই ছাপরি বর্ষা চৌধুরী, যে মানে কি বলে মানহানির একটা মামলা করছে। এই পড়ে শোনাচ্ছি। আসামি আকাশ নিবিড় বাদিনীকে নিজের বিবাহিত স্ত্রী বলে দাবি করেন। বিভিন্ন লোকজন এবং পাড়াপড়শিদের কাছে আজে বাজে কথা বলে বেড়ায় এবং পাড়াপড়শিরা তার কাছে কাবিন দেখতে চাইলে সে নানা রকম তালবাহানা করে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে সে যে কোনো বিবাহ কাবিন নামা দেখাতে পারে নাই এবং ভলিউমের বুকে বাদিনীর কোনো স্বাক্ষর নাই। কাবিন নামা ছাড়া কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় না। কিন্তু এছাড়াও আসামি বাদীর নাম উল্লেখ করে ফেসবুকে বিভিন্ন সময় লেখছে আমার বউ, আমি যারা পাপা।
বর্ষা চৌধুরী। আর আমার বিয়ের দিন আমার ফোনের ছবি তোলাগুলো ইত্যাদি 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 বিভিন্ন ধরনের মানহানিকর আপত্তিজনক বক্তব্য প্রকাশ করে এবং বাদিনী সামাজিক সম্মান ও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। 3, বাদিনী একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, ব্র্যান্ড প্রমোটার এবং একজন বিখ্যাত মডেল। আমি জানি না কোথায় বিখ্যাত মডেল, পরবর্তীতে আমি করতেছি। তার মেধা, প্রজ্ঞা, দক্ষতা, শ্রম দিয়ে তিল তিল করে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশন করে আসছেন। প্রমোটার হিসেবে অত্যন্ত সুনামের সহিত কাজ করে আসিতেছে। কেরিয়ারের সফলতা অনেক ব্র্যান্ড প্রমোটার জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। ইহাতে কোনো দুষ্ট লোক উপরোক্ত আসামি ন্যায় ঈর্ষান্বিত হয়ে পড়ে। ইহার ধারাবাহিকতায় আসামি আকাশ নিবিড় ও অজ্ঞাতনামা আসামিদের মদত ও ইন্ধনে গত 27/1/2025 তারিখ ভাই এই মহিলাকে শাস্তি না দিলে হবে না, শুধু তাকে না তার পরিবারকেও আইনে আনতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের মানহানিকর এবং আক্রমণাত্মক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ করেছে, যা বাদীর জন্য অত্যন্ত মানহানিকর। নাম্বার 4, যেহেতু আসামি জেনে শুনে এইরূপ অভিপ্রায় এবং বিশ্বাস করত, বাদিনীর সম্পর্কে প্রকাশ্যে ও প্রচারিত ও প্রকাশ্যে বক্তব্য সম্পূর্ণ নিন্দনীয় ও মানহানিকর, তা জেনে শুনে বুঝে বাদিনী সুনাম নষ্ট হবে জেনেও তা প্রচার করিয়াছে, যা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি অপরাধ, যাহা মানহানিকর ঘটেছে এবং টাকা হিসেবে উপরোক্ত মানহানিকর ক্ষতির পরিমাণ মিনিমাম 50 লক্ষ টাকা। মানে আমি তার 50 লক্ষ টাকা ক্ষতি করে ফেলছি। 5 নম্বর, এছাড়াও আসামি আদালত পাড়ায় 29 অক্টোবর বিয়ের সেই কাজীকে খুঁজছি। মানে 29 অক্টোবর বিয়ের সেই কাজীকে খুঁজছি, বর্ষা চৌধুরীর সঙ্গে বিয়ের প্রমাণ দিতে পারলে 15,000 টাকা পুরস্কার ইত্যাদি লিফলেট বিভিন্ন দেয়ালে টাঙ্গিয়ে যা বাদিনীর চরম মানহানিকর আপত্তিকর নীতি বিজারিত এবং মারাত্মকভাবে সম্মান ক্ষুণ্ণ করেছে। নাম্বার 6, সেহেতু আসামি বাদিনীর বিরুদ্ধে কটূক্তিমূলক মানহানিকর উক্তি বক্তব্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অডিও ভিডিও আকারে প্রকাশ করে প্রচার সহ হুমকি ধামকি ব্যাহত রেখেছে, সেহেতু বাংলাদেশের প্রচারিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ সংগঠন করেছে। 7, অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকাল বাচনিকভাবে মাননীয় আদালতের কাছে উপস্থাপন করা হবে। অতএব মহোদয় সমীপে নিবেদন এই যে বিষয়টি বিবেচনা করে আমলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে এর তদন্ত প্রতিবেদনের জন্য আপনার কাছে মর্জি হয় এবং এরূপ সহানুভূতিবাদী অভিযোগ সমুদয় সমীপে চিরকৃতজ্ঞ থাকিবে। এর হচ্ছে আমার বিরুদ্ধে এই বর্ষা চৌধুরী ওরফে সাপরি সুমা আক্তার একটা অভিযোগ করে হচ্ছে যে আদালতে দিছে। এখানে হচ্ছে যে শুধু আমি শুরুতেই বলি, আজকে আমি তাকে বিশ্বাস করে, ঠিক আছে, বিশ্বাস করে মানে ভালোবেসে তাকে একটা জায়গা দিছি যে একটা মেয়ে মরে যাচ্ছে, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে তাকে বাঁচাইছি। কাল সাপের মধ্যে সে আমাকে সরবল দিছে। বিয়ের যে 300 টাকার স্ট্যাম্পে যেখানে আমি তাকে হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে কাজীর মাধ্যমে বিয়ে করি, সেখানে তিনি এগুলো সরে ফেলছে। আজকে যদি কাজীর বক্তব্য এবং সিআইডির মাধ্যমে কাজীকে খুঁজে না পেতাম, তাহলে কিন্তু কোনোভাবে বর্ষা চৌধুরীকে আমাকে ছাড়তো না। এমন একটা মামলা করার পরে আমি কাজীকে খুঁজে পাইছি। আজকে সেই মামলাতে সে কিন্তু যায়নি, এটা মিথ্যা মামলা, হয়রানিমূলক। আমি নাকি তার 50 লক্ষ টাকা মানে ক্ষতি করছি। এবার মা তুমি বলো যে এই যে মানে নানা রকম মানুষকে মিথ্যা হামলা ঝামলা, বিভিন্ন মানুষকে হয়রানি, আল্লাহ কি তার প্রতিশোধ নিচ্ছে না? অবশ্যই 100 বিচার পাচ্ছি আমি। জেলে বললেই ভরা না, বোঝাছে? জেলের চেয়েও কঠিন শাস্তি এই পৃথিবীতে। মিথ্যার কোনো আশ্রয় নাই, সত্যর আশ্রয় থেকে আছে, বোঝাছে? জেলে বললেই জেল না, জেলের চেয়েও শাস্তি বেশি পাচ্ছে। ও যে মানুষকে এতদিন কাটিয়েছে, সে এখন কান্না করছে। তার চোখে পানি আনতেছে, আল্লাহ আনতেছে, আল্লাহ। আমরা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আমার সন্তানকে যখন জেলে ভরছিল, এইরকম কান্না আমিও করছি, এইরকম কান্না আমিও করছি।
ইয়াকে যে মারে জেকিকে যে মারে ফেলছে, জেকির মা ওদের সারা জীবনের কান্নার চোখে দিয়েছে, জেকির মায়ের কান্না সারা জীবন চোখে তার দিয়েছে, তো ও কাঁদবে না? আমি তো কালকে মহা খুশি, কালকে আমি মহা খুশি যে তোর কান্না যে আল্লাহ আমার চোখ দিয়ে দেখালো, তোর যেদিন জেলে পারবো সেই দিন মনে করো যে গরু জবাই দেবো, গরু জবাই দিয়ে আবার সেটা খাওয়াবো, তোর যেদিন জেলে করতে দেব। তুই কালকে কাঁদছস না? তোর কান্না আমি কালকে আমি হাসছি। তুই আমার বাসায় পুলিশ আনছিস, তুই আমার বাসায় পুলিশ আনছিস, আমি ছিলাম না বাসায়, পুলিশ আনা বের করে যাবি। আজকে যাসনি কেন কোর্টে? আজকে 12 নাঙ্গে টাকা দেয় নাই, আজকে টাকা সংগ্রহ করতে পারিস সেই দেখে কোর্টে যাস নাই। তুই ভিক্ষার ঝুলি হাতে দিবি, তুই ভিক্ষা করবি, আল্লাহর কাছে কই আল্লাহ তোমার ভিক্ষায় জানে নামায়, ভিক্ষার ঝুলি দেন তুই কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াস, দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি দিয়ে ভিক্ষা দেন তুই করে করে খাস, তো সন্তান ভিক্ষার ঝুলির খাবার দেন তোর সন্তানদের খাওয়া। মায়ের চোখের কান্না জানিস? মায়ের চোখের কান্না বুঝিস? শত শত মায়ের কান্না তুই ঘুরাইছিস, শত শত সন্তানের মায়ের বুক থেকে তুই খালি করছিস, আজকে কাঁদিস কেন? হ্যাঁ, তোর চোখে কান্না মানায়? তোর চোখে কান্না তো মানায় না, তোর চোখে আগুন ধরবে, আগুন। তুই তো মানুষকে মেরে ফেলছিস। দেখির সন্তান দেখির মায়ের ফিরাইতে দেখি, দেখির মায়ের কান্না দেখছিস? দেখির মায়ের কান্না তুই সারা জীবন কাঁদবি, তুই সারা জীবন কাঁদবি, তোর বাকি জীবন দুদিন বাঁচে আছিস না, তুই সারা জীবন বাকি জীবনটা তোর কাঁদতে জীবন যাবে। অসৎ মহিলা, অসৎ মহিলা, অসৎ মহিলার মুখে এলে সুবহানাল্লাহ তাআলা মানায়, তোর মুখে সুবহানাল্লাহ তাআলা মানায়? তুই সুবহানাল্লাহ তাআলা বলিস? তোর মুখে মানায়? তোর মুখে সুবহানাল্লাহ তাআলা মানায় না। আজকে কাঁদিস কেন? ভিক্ষা দেয় না মানুষ? কয়দিন তো ভিক্ষা দিছিল 50 টাকা, 20 টাকা, 30 টাকা, এই ভিক্ষাও কালকে সংগ্রহ করে পারত নাই, আজকে আর কোটেও যাচ্ছে। তুই হলে বাদী। 5 টাকাও দিছিল একজন, দিছিল তো ওইবার 20 টাকা, কেউ 20 টাকা দিছিল, কেউ 50 টাকা দিছিল, কালকে ভিক্ষা সংগ্রহ করে পারেনি। কালকে তুই ভিক্ষা পাইতো না, এটার জন্য কোর্ট ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না? অবশ্যই অবশ্যই নেবে না কি? মামলা শেষে তো একটা রায় আছে, অত মিথ্যা মামলা, 2টা তো খারিজ হয়ে গেছে, ও 3টা মামলা করছে আমাদের বিরুদ্ধে। আচ্ছা, ওকে, 2টা গেছে। একটা রিপোর্ট দেখাই। আজকে যদি আমি সেই কাজীকে খুঁজে না পেতাম তাহলে আমার কি হতো? দেখো কাজী কি বলতেছে, ঠিক আছে? কাজী স্বীকার করে না, কি যে একটা অবস্থা, মানে এদেরকে ধরা যে কতটা কঠিন ছিল, জাস্ট ওই জিনিসটাই আপনাদেরকে বুঝাচ্ছি, না দেখলে বুঝবেন না আসলে কতটা কষ্ট করছে এই বর্ষা চৌধুরীর জন্য। ঠিক আছে, অনেকে এখনো বর্ষা চৌধুরীর সাপোর্ট নেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আছে না, আল্লাহ দেখতেছে না, মায়ের দোয়ার সাথে থাকলে পৃথিবীর। শরীফ আমাকে ফোন দিল ঢাকা বাড়া যাওয়ার জন্য ওনার চেম্বারে, 3টা নাগাদ অ্যাডভোকেট শরীফ আমাকে ফোন দিল ঢাকা বাড়া যাওয়ার জন্য ওনার চেম্বারে। তখন সাংবাদিক আকাশ নিবিল, বর্ষা চৌধুরী শুধু বলছে যে বিয়ে রেজিস্ট্রি হবে না, শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আমি শুধু মুনাজাতটা দিয়ে দিলাম। আপনার নামটা? আমার নাম নাসির। নাসির, জি। মানে সেটা হচ্ছে যে আপনাকে আসলে শরীফ বলেনি যে এটা আসলে রেজিস্টার করতে? না, উনি বললে শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে আপনার ভাষা। জি জি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সেটা হচ্ছে যে মহসিন, তোমাকে একটা কথা বলি, একজন মানুষ যেখানে নিজে জবানবন্দি দিচ্ছে, আমার সাথে বিয়ে হয়েছে বর্ষা চৌধুরীর, আমার সাথে প্রতারণা করছে এবং 300 টাকার স্ট্যাম্প তারা সরাই ফেলছে, একটা কাজী যে বিয়ে পড়াইছে, আমি মাকে বলি, তোমার মা আসলে তোমার যে বিয়ে অনেক আগে, তোমার কি কাবির নামা তোমার কাছে আছে? না। আচ্ছা, মানুষ কিন্তু দেখো যে মোনাজাত পুরো আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলে কেন? আচ্ছা, এখন হচ্ছে যে তোমার সামাজিক দায়বদ্ধতা, বিভিন্ন জায়গায় যেতে হয়, এই জন্য কাবির নামা লাগে। তাকে তো আমি ইসলামী শরিয়ার মধ্যে বিয়ে করছি, আমি তো তাকে ইসলামী শরিয়ার মধ্যে বিয়ে করছি, তাহলে আমি তার সাথে প্রতারণা কি করলাম? সে 300 টাকার স্ট্যাম্প সরিয়ে ফেললো, কাজী যে জবানবন্দি দিল এবং কাজীকে যে 15,000 টাকা দিয়ে খুঁজে বের করে আমি হচ্ছে এত কিছু করছি, আজকে যদি কাজী না পেতাম তাহলে আমার কি হতো বলো? মুসলিম ম্যারেজ নিয়ম,
তাদের তো কাবিন নাই। সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিয়েতে কাবিন থাকে না, মানে যেটা রেজিস্ট্রির এর যেটাকে কাবিন নামা হিসেবে আমরা চিনি এটাকে রেজিস্ট্রি বলে, যেটা কিনা একটা সার্টিফিকেট, বিভিন্ন কারণে একটা সার্টিফিকেট, এর সেটাও জন্য তো হচ্ছে কাবিন। বিয়ে করার দিন যেদিন ওই বিয়ে করতে যায় কোর্টে, সেদিন তো আমারে ডাকছিল বর্ষাকে মা চলেন। তা আমি শুনছি তো বর্ষা ভয়ঙ্কর, আমার ছেলেরও বুঝাইছে বর্ষা কিন্তু ভয়ঙ্কর। আমি যাইতাম না বাবা, এলে বাংলা মুখ তোমার ভাই, আমি যাইনি, এই বাংলা মুখ তোমার হয়ে গেল। আমি কইছি যে এই মেয়ে তো সঙ্গে করে খাবে না। আমি শুনছি যে রইল 100টা গোপন বিয়া, আমি শুনছি যে ওর 100টা গোপন বিয়া। ও মানুষকে ব্ল্যাকমেল করে 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 টাকা হাতিয়ে নেয়, তারা সম্মানের জন্য, সম্মানহানি হওয়ার জন্য ওরা টাকা হলে দেয়, হয় না, হ্যাঁ হয় না। এইরকম করে ওই 100 লোকের জীবন নষ্ট করছে। সেগুলো ছেলেপেলেরা বিদেশ জায়গায় আছে, সবগুলো বিবাহিতা, একটাও আনমেরিড না। আনমেরিডের মধ্যে খালি জ্যাকি খালি আনমেরিড, জ্যাকি খালি আনমেরিড, আর সবাই তো বিবাহিতা। আমি শুনছি তো, আমি শুনেই তো ওর বাসায় আমি যাই নাই। ও তো ওর বাসায় নেওয়ার জন্য তো আবার যারা যায় এখানে দাদিমা হওয়ার জন্য ও উঠে পড়ে লাগছিল, ওর বাসায় আমার নেওয়ার লেগে উঠে পড়ে লাগছিল। আমি ওর বাসায় যাবো না দেখে বাড়ির দিকে চলে গেছি। আমি না না না, আমি আমি যারা যায় না দাদিমা হবো। তো আপনার ছেলে একটু মাছ রান্না করে খাওয়াতে পারবেন না? আপনার ছেলেরা একটু রান্না করে, আমার 2টা বুয়া, একটা ঘর বসে, একটা হলে এই করে কাপড় চোপড় ধোয়। আমি হলো 20,000 টাকা ড্রাইভার রাখছি, আমরা যেখানে সেখানে ঘুরবো, আমরা যারা যায় দাদিমা হন। আমি বলছি না না, যারা যায় দাদিমা হতে পারবো না। আমার ওর বাসায় নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। পরে যে আচ্ছা। অরণ্য একটা বান্ধবী আছে, ও বলছে যেখানে আকাশে বিয়ে করছিলি মধ্যবর্তী ফ্যামিলি, তুই তো সুখ পাইতি, আকাশের মা তো তোর অনেক মজার মজার রান্না করে খাওয়াইছে। তুই তো এসে বলছি না আকাশের মা ভালো, আকাশের বাবা ভালো, আকাশের বোন ভালো, ভাগ্নি ভালো, আমি সুখ পাবো। তুই আমার ছেলেরা জ্বালাইলি কে লেগা, আমার ছেলেরা না করলি কে লেগা যে আমি বিয়ে করিনি? তুই বলতি যে মা আমি বিয়ে করছি, আমি আপনার ছেলের সাথে সংসার করতে পারবো না, তাহলে তো আমার ছেলে তো এগুলো করতো না। হ্যাঁ, আমার ছেলে কি হলুদ সংবাদের যে বানাইছ? আমার ছেলে কি বলছিল, তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না। তুই রাতে ঘুমাতে পারিস? তোর বাচ্চা কোনোদিন তুই সাথে নিয়েছিলি? আমি তো তোর বাসায় গেছিলাম, তোর একটা বাচ্চা মাসুম শিশু 3-4 বছর বয়স, বাচ্চা ধাক্কাইতে ধাক্কাইতে ওখানে ঘুমাইতে যায়, তুই দরজা খোলসতা। আমি বলি কি রে বাচ্চাটা নেও, আমি তো আছি, আমি নিবো। না 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 না, বাচ্চা নেওয়া যাবে না। তোর বাচ্চা ধাক্কাইতে ধাক্কাইতে তোর বাচ্চা ওই জায়গায় ঘুমায় যায়, তোর বাচ্চা সেতু রাখে, আর তুই হলে নাং নিয়ে মজা করিস। তুই আমার ছেলের ভাই ছিল আবো, তুই আমার ছেলে তুই বুন্না কারোর সাথে লাইন করিস, আমার ছেলে ধরতেই পারেনি। হ্যাঁ, তোর কতটুকু বিশ্বাস করছে, তোর কতটুকু ভালোবাসছিল, তারই প্রতিদান তুই দিস, তারই প্রতিদান তুই দিছিস। আর পৃথিবী ছাড়লে আমি ছাড়বো না, তোর দরকার কিডনি বিক্রি করবো, তবু তোর আমি ছাড়বো। ওকে, সেটা হচ্ছে যে তনি কি বল, তনির বিষয়ে আসলে মৌসুমীর কাছে একজন একটা কমেন্ট করছে, তুমি এবার বলো। মার অনেক বুকে জ্বালা ছিল, জ্বালা কমালো আর কি। কি প্রশ্ন করছে? প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না কেন? এটা কার? না বোঝার কি আছে? আপনার চোখে কিছু পড়ে না? যার মাথায় 12 কোটি টাকার লোন, সে রং ঢং পায় কোথায় থেকে? আপনার মাথার উপরে 1 লাখ টাকার লোন থাকে, তাহলে আপনার কি অবস্থা হবে? নিজেকে প্রশ্ন করেন। আচ্ছা, এটা হচ্ছে একজন আপু কোনো একটা রিপ্লাই করছে, এটা দেখতে পাচ্ছি। সেটাই, যার মাথায় 12 কোটি টাকার লোন আছে তার এত রং ঢং কোথা থেকে আসবে? রং ঢং তো আসবে আপু, যাদের হচ্ছে কালো টাকা সাদা করার মেশিন আছে, যাদের হচ্ছে স্মাগলিং বিজনেস আছে, যে একবার লন্ডন ট্রিপ দিলে 2 কোটি টাকা বিল পাবে, সেখানে 20 লাখ টাকা খরচ করে মানে বিজনেস ক্লাসে লন্ডন যাওয়া আসা 5 দিনের জন্য, এটা কোনো ফ্যাক্ট না, তাই না? এটা হচ্ছে ব্যাপার, এগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা যদি এগুলো না বুঝে এই সমস্ত সাপড়ি মহিলাদেরকে সাপোর্ট করতে থাকেন। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি আকাশ নিবিড় ভাইয়া, সেটা হচ্ছে আমার ওই পেজের ইনবক্সে আপনি বোধহয় দেখেছেন হয়তোবা, যেহেতু পেজটা আপনার কন্ট্রোলে আছে, একজন একটা ফোন নাম্বার শেয়ার করছে এবং সে আরেকজনের আরেকটা ঘটনা শেয়ার করতে চাচ্ছে। এই সমাজে বা আমাদের বাংলাদেশে যে কত রকমের এরকম মানে 2 নাম্বারই কার্যক্রম চলতেছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেন টাকা নয়, অথচ
কিছু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা কি পরিমাণ সংগ্রাম করে তারা দুমুঠো খাবার জোগাড় করে। আর এই মধ্যবিত্তদের ঘাড়ে বন্দুক রেখে এই কিছু সাপ্রি মহল এই বাংলাদেশটাকে ছারখার করে বিদেশে টাকা পাচার করে বিলাসবহুল জীবনযাপন করছে। হ্যাঁ, সাদাত রহমানের মতো একজন বয়স্ক মানুষকে পর্যন্ত এরা ছাড়ে নাই, ব্ল্যাকমেল করে তাকে খেয়ে খোল করে দিয়ে তাকে খুন করে তারপরে এখন বিদেশে যে রংঢং করে বেড়াচ্ছে এই সানভিজ ভাই টনি কিশোরগঞ্জ থেকে যখন ঢাকায় এসেছিল তার ভাত খাওয়ার টাকা ছিল না, সে 150 টাকা নিয়ে ঢাকায় এসেছিল। তার ভাষ্য মতো এগুলো সে নিজে এগুলো লাইভ করেছে এবং সে তার মেয়ের স্কুলে গিয়ে গিয়ে কাপড় বিক্রি করেছে 2018 সালে। আর 2018 সাল থেকে এখন 2025 সাল, মাত্র 7 বছরের ব্যবধানে চিত্রনায়িকা শাবানা সিনেমার কাহিনীর মতো তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। তার কি হয়েছে, সে এই স্কুলের দুয়ারে দুয়ারে 3 পিস বিক্রি করতে করতে সে হয়ে গেছে বাংলাদেশের একজন কোটিপতি বিজনেস ম্যাগনেট মহিলা, যে কিনা কথায় কথায় যে কাউকে দারোয়ান রাখতে পারে, চাকর রাখতে পারে, যে কাউকে লাত্তি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েও দিতে পারে, যে কিনা এখন 16টা শোরুমের মালিক, যে প্রত্যেক সপ্তাহে বিজনেস ক্লাস বিমানে চড়ে বিভিন্ন দেশে বিজনেস মিটিং এ চলে যায় 2 দিনের জন্য 3 দিনের জন্য, যে কিনা আমাদের কাছে একটা স্ক্রিনশট ছিল, সেটাতে কি লেখা ছিল একটু বলো না, কেন যায় সেটাতে আজকে বলে দাও। আচ্ছা, আমাদের কালকে অনেকগুলো স্ক্রিনশটই আছে আকাশ ভাই, আমি কোনটার কথা বলছেন যদি একটু রিমেম্বার করে দিতেন। যে না দুবাই যাওয়া যাবে না, দুবাই গেলে এই আমার কাছে হচ্ছে এটা ফার্স্ট স্ক্রিনশট আসে যেটা কিনা আমি পোস্ট করি আমার মৌ সুলতানা পেজ থেকে, আর যেখান থেকেই তনির আমার উপরে নজর এবং আমার পেজ খাওয়া শুরু করে ঠিক তখন থেকেই যে স্ক্রিনশটটাতে আছে যে না নেপাল যাওয়া যাবে না, থাইল্যান্ড বা অন্য কোথাও যেতে হবে বিজনেসের নাম করে, তাহলে তার হাজবেন্ডকে সে ম্যানেজ করতে পারে, এরকম সামথিং লাইক দ্যাট ওই চ্যাটিংটাতে ছিল, যেখানে অ্যাকচুয়ালি টনিকে কেউ অফার করেছিল তার সাথে ডেটিং এ যেতে বলেন বা কোনো একটা বিজনেস মিটিং বলেন, যাই বলেন না কেন কিছু করতে যাওয়ার জন্য, বাট নেপাল যাওয়া যাবে না, বিজনেসের নাম করে অন্য কোনো দেশ হবে যে দেশের সাথে তার বিজনেস আছে। তার হয় এই যে চ্যাটিং গুলো, যদিও টনি দাবি করেছিল এই স্ক্রিনশট গুলো হচ্ছে আমাদের এআই দিয়ে বানানো, তো এআই দিয়ে বানালে সেটা কিন্তু ফ্যাক্ট চেকিং এ দিলে বোঝা যায় যে এটা এআই এর। তো আমি বলবো স্ক্রিনশট গুলো এখনো আমার কাছে আছে, আমরা অবশ্যই যদি আইন চাই তারা ফ্যাক্ট চেকিং এ নিয়ে এটা বানানো নাকি সত্যি সেটা তো বের হয়ে যাবে। তো টনি এটা চ্যালেঞ্জ নিয়ে সেটা ফ্যাক্ট চেকিং এ পাঠাক যে সেটা সত্য নাকি এই দিয়ে বানানো, তাহলে তো আমরা রিপোর্ট পেয়ে যাব। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে টনি তার বুড়া সাদাত রহমান হাজবেন্ড বেঁচে থাকতে অনেকের সাথে পরকীয়া করেছে, অনেক বিবাহিত ছেলেদের সাথে, অনেক সংসার করা ছেলেদের সাথে পরকীয়া করতো এবং বিভিন্ন দেশে ট্রিপ দিত, ঘুরতে যেত, যেটাকে হানি ট্রিপ বলি আমরা, সেটা সে বিয়ের আগে থেকেই করতো। এগুলো অনেক প্রমাণ আমাদের কাছে আছে। এখন কিন্তু টনি লাইভে এসে আবার বড় বড় গলাবাজি করতো। আর এই সাদাত রহমানও কিন্তু ভালো লোক ছিলেন না, যদি ভালো লোক হতেন তাহলে তার টনির মতো ছাপড়িকে বিয়ে করতো না। যদিও টনি ছাপড়িকে বিয়ে করার ঠিক কিছুদিন পরেই যখন সাদাত রহমান বুঝতে শুরু করে যে হচ্ছে টনির আসলে ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারে সে, বা টনি আসলে সাদাত রহমানকে ঠকানো হচ্ছে বা একটা ট্র্যাপে ফেলা হয়েছে, তখন সে তার দ্বিতীয় বোর কাছে যাতায়াতটা বেশি শুরু করে এবং একটা সময় সে তার সাথে থাকতেও চায় টনিকে ছেড়ে। আর তখনই কিন্তু টনি বিয়ের ব্যাপারটা ফ্লাশ করে তখন ক্যামেরার সামনে আসে জোর করে। আর কি হয়েছে সেটা তো আপনার রিপোর্টে আমরা পেয়েছি, আমরা দেখেছি কি হয়েছে। তবে আমার প্রশ্ন হচ্ছে মাত্র 7 বছরের মধ্যে রাস্তায় কাপড় বিক্রি করা একজন উদ্যোক্তা, সে কিনা 16টা শোরুমের মালিক কিভাবে হলো? এটা আমাদের সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন। আমি 5 বছরে যেখানে একটা শোরুম চালাইতে গিয়ে এখন লসে আছি, গত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিজনেস সবারই খুব খারাপ, সেই সাথে আমারও খারাপ, আমিও একজন উদ্যোক্তা, আমিও একটা সময় 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করেছি, তাহলে আমার ভাগ্য চেঞ্জ হলো না, আমার উন্নতি হলো না, অথচ টনি 10 ঘন্টা 18 ঘন্টা কাজ করলো প্রতিদিন, করে সে মাত্র 7 বছরের মধ্যে তার ভাগ্য চেঞ্জ করে সে রাস্তা থেকে উঠে গেল আকাশে। বাংলাদেশে আরো অনেক উদ্যোক্তা আছেন, তাদের গল্প শুনতে যান, তাদের জার্নিটা শোনেন, এরকম কারো হয়নি। সে দাবি করে সে সাদাত রহমানের কোনো টাকা নেয়নি, সে দাবি করে
তার বাবা মার বাড়ির থেকে সে এত ভালো ফ্যামিলির মেয়ে না, সেটা আমরা দেখেই বুঝতে পারবো। তাহলে মাত্র সে সবসময় প্রতিটা লাইভ সে লসের লাইভ করে, সে বলে আমরা 10 টাকা লাভ করি বা 20 টাকা লাভ করি। তো 10-20 টাকা লাভ করে এইভাবে কিনা লাক্সারিয়াস লাইফ লিড করা, প্রত্যেক সপ্তাহে বিজনেস ক্লাস বিমানে বিভিন্ন দেশ ভ্রমণ করা, মাত্র 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য। একটা বিজনেস ক্লাস বিমানের ভাড়া মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা হয় অন ওয়ে, টু হয়ে 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে এই 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 ফুটানিগুলোর মানে কি? সে কোটি কোটি টাকা স্যালারি দেয় স্টাফদের, আর নাকি স্টাফদের স্যালারির নাম করে টাকা পাচার হয়? এইগুলো প্রশ্ন আমাদের সাধারণ অডিয়েন্সের। এছাড়া যখন থেকে আমরা ভাইরাল হয়েছি, আপনি আকাশ ভাই বা আমরা, আমাদের যে বক্তব্যগুলো ভাইরাল হয়েছে ফেসবুকে টনির বিরুদ্ধে যে বক্তব্যগুলো, তখন থেকে টনি যেটা করেছে, আমার সব পেজগুলো নষ্ট করেছে, আমার মুখ আটকে দেওয়ার চেষ্টা করেছে। আমি যদি মিথ্যা বলতাম তাহলে টনি আমাকে কেন আটকানোর জন্য এত চেষ্টা করবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। আর আমাদেরকে অনেক মানুষ কমেন্টে এবং ইনবক্সে বলতেছে টনির ক্ষমতার উৎস ছিল সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের মেজো ছেলে তুহিন। এছাড়াও টনির সাবেক হাজবেন্ড, মৃত হাজবেন্ড যে সাদাত রহমান, উনি ছিলেন হচ্ছে গোল্ড চোরা কারবারি। এছাড়াও তার অসুস্থতার নাটক করে টনি বেশ কয়েক কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সেটাও আমাদের কাছে তথ্য আছে। এছাড়া টনি হচ্ছে মাদকাসক্ত, সে প্রত্যেকদিন 2টা করে ইয়াবা সেবন করে সে লাইভ করে মূলত। এছাড়া তার যে স্টাফ ফাহিমের সাথে তার একটা সম্পর্ক ছিল অবৈধ, এবং ফাহিমের কাছেও তার অনেক কিছু রয়েছে। ফাহিম এখন চ্যালেঞ্জ করতেছে যে তার যদি কিছু হয় তার জন্য টনি দায়ী থাকবে, তবে ফাহিম মৃত্যুর আগে একবার হলেও সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে তারপরে সে মরে যেতে চায়, এরকম একটি বক্তব্য কিন্তু ফেসবুকে আজকে ভাইরাল হয়েছে, আমরা জানি না। আর কালকে আমাদেরকে একজন কমেন্ট করেছিল যে তানভিজ ভাই টনি লাইভে এসে দাবি করেছে সে তুহিনকে চিনেই না কখনো। সে কিন্তু একটা কথা বলেছে তুহিন ভাই, আর কোন সম্পর্ক থেকে সে তাকে তুহিন ভাই দাবি করেছে এটাও আমরা জানি না। আমরা 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 সেটাই এলাকার ভাই কোন হিসেবে সে ভাই সম্বোধন করেছে এটা আমরা জানি না। যে আচ্ছা, এটা প্রমাণ করার দায়িত্ব তো আমার। তুহিনের সাথে তার সম্পর্ক ছিল কিনা না স্বীকার করব, যেটা না স্বীকার করবে সেটা তো বের করব আমরা। কালকে একজন দাবি করেছে যে তার বুড়া হাজবেন্ড সাদাত রহমানকে গাড়ির ভিতরে বসিয়ে রেখে টনি ঘন্টার পর ঘন্টা তুহিনের সাথে রুমে মিটিং করত। সেটা কি ধরনের মিটিং করত সেটা আমরা জানি না। কালকে একজন দাবি করেছে আমাদের কমেন্ট বক্সে শামীম ভাই নামে একজন কিন্তু দাবি করেছে যে সে হচ্ছে তার হাজবেন্ডকে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তুহিনের সাথে রুমে ডেটিং করতো বা মিটিং করতো, যেটাই বলি, যেহেতু আমরা রুমের ভিতরকার খবরটা জানি না, যেটাই করতো 2-3 ঘন্টা করতো। অথচ সে দাবি করতেছে আমি তুহিন ভাইকে চিনি না। এছাড়াও টনি যেটা করেছে, আমাদেরকে একটি মানি রিসিপ্ট দেখিয়েছিল তার হাজবেন্ডকে ব্যাংককে ভর্তি করার। আমি হলে তো এটা বলতাম যে আমি কি সে তুহিনকে চিনি না, তুহিন ভাইকে চিনি না, রহস্যের গন্ধ। সেটাই ভাই কেমন ভাই? যেমন আমি সাধারণ মানুষ হিসেবে আমি কি বলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের মেজো ছেলে তুহিন, এটাই তো বলি যে তার সাথে সম্পর্ক ছিল। তো তখন ওর উত্তরটা কেমন হওয়া ছিল যে তুহিনকে, আমি তো তুহিনকে চিনি না। সাবেক রাষ্ট্রপতির ছেলে তুহিন ভাই, তাকে আমি কোনোদিন দেখিনি, এরকম বলেছে। ভাইটা আসলে একটা প্রশ্ন নাও, তোমার কাছে একদম প্রশ্ন করছে, আমার একটা প্রশ্নের উত্তর দেখো। কয়েক বছর আগে টনির একটা নিউজ হয়েছিল ভোক্তা অধিকার থেকে, ও নাকি বাংলাদেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রি করে, ভোক্তা অধিকারের কাছে ক্ষমাও চাইছে, ওই ব্যাপারে বলেন। এক্স্যাক্টলি আপু, এই প্রশ্নটার জন্য আমি ওয়েট করছিলাম, আপনার প্রশ্ন করলে আমার কাছে টাকা দিয়ে আবার ইয়ে করছে। হ্যাঁ, কাপড় দেওয়াটা আমার হচ্ছে মানে উত্তর দেওয়াটা খুব সহজ আপনারা যদি প্রশ্ন করেন। ভোক্তা অধিকারের ব্যাপারটা যেটা হয়েছিল, যে মামলাটা করেছিলেন উনি খুবই ভালো একজন মানুষ, উনি একজন আইনজীবী এবং সোভার একজন মানুষ, উনি মামলা করার মানুষ না। যেটা হচ্ছে যে টনি যেগুলো লাইভে দেখায় তার ম্যাক্সিমাম কাপড়গুলো হচ্ছে নকল কাপড়, কিন্তু সে ওই যে পাকিস্তানি বলে বিক্রি করে, গুলিস্তান থেকে কেনা হোক বা পুরান ঢাকা থেকে যেখান থেকে হোক, বাংলাদেশে মেকিং করা লো কোয়ালিটির কাপড়, বাট লাইভে সে তো রং চং মাখায় দেখায়। তো যখন একজন ভোক্তা সেই কাপড়গুলো পেয়েছে, সে দেখেছে যে এগুলোর মান খুবই খারাপ দামের তুলনায়, তো যার কারণে সে কিন্তু মামলাটা করে। সে জনগণের কাছে ক্ষমা ঠিকই চায়, ভোক্তা অধিকারে জরিমানা ঠিকই দেয়, তার দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট তখন ওই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ সরকার
ক্ষমতায় ছিল, আর আওয়ামী লীগ সরকারের অনেক অনেক নেতা কর্মীদের সে বিছানা সঙ্গী হতো, তাদেরকে সে সার্ভিস দিত, যার কারণে তাকে হেল্প করার জন্য উপর থেকে তখন হ্যালো আসা শুরু হয় এবং ভোক্তা অধিকারের সেই অফিসারের উপরে চাপও সৃষ্টি হয়, যার কারণে কিন্তু একটা সময় এই বিষয়টা হাইড হয়ে যায় এবং টাকা দিয়ে সাংবাদিকদের দিয়ে তার পক্ষে একটা নিউজও সে করিয়ে ফেলে। এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, আমি জয়েন করব পরে। আপনারা তো ওনার অনেক পয়েন্টে কথাই বলতে পারতেছেন না। পাঙ্গাস মুখীর আরো কত কুকর্ম, সে লাইভে এসে এত নাচানাচি, এত মানুষকে গালাগালি, এখন গালাগালি করে না কেন? কামরুন নাহার আপু, আমরা এত পয়েন্টে কথা বলতে পারতেছি না কেন জানেন? কারণ আমরা যে পয়েন্টগুলো অলরেডি বলে ফেলেছি এগুলোই আমাদের এখন প্রমাণ করার প্রেসার। আরো পয়েন্ট আসলে আরো প্রমাণ করতে হবে, মানে আরো প্রেসার চলে আসবে। এত প্রেসার, এই দেখেন আজকে আমি মানে রাত এখন অলরেডি 12:30 বাজে। তো আমরা দেখেন আমি আধা ঘন্টা আগে বাসায় আসছি। তো এই যে টনি কাজ করতো 18 ঘন্টা, আর ও আমাদেরকে 24 ঘন্টা কাজ করার দায়িত্ব ফেলাই দিছে আমাকে আর আকাশকে। তাহলে এটা আমাদের জন্য একটা তোকে দুইটারে টনি কামলা রাখবে এনে, আর বাবা হ্যাঁ, মরা বাবা আছে না, বাপ যদি মরে গিয়ে আবার জীবিত হয়, আবার জীবিত হয়ে যদি আবার মরে যায়, আর বাবাও পারবে না আমাদের, শুধু আমাদের কামলা রাখবে। তো কামলা তো রাখতে, কামলা কারা রাখতে পারে? যাদের অনেক টাকা আছে। তো টনির অনেক টাকা আছে, কামলা রাখবে। কামলা রাখছে বইলেই তো টনির এত কিছু আমরা খুঁজে বের করে দিচ্ছি। এখন দেখা যাক, কামলারা তো একটা সময় মালিক হয়ে যায়, তাই না? তো আমরা সবকিছু খুঁজে খুঁজে বের করে তারপরে আমরা মালিক হব, টনিকে আবার আমরা চাকর। পাঙ্গাসমুখী এখন তেনাই গেছে কেন, এটা আগে জিজ্ঞেস করেন। কামরুন নাহার আপু, এটাই বলছি, সে তেনাইছে কবে থেকে? যখন তার বিয়ে ফ্লাশ করেছি, যখন তাকে বাধ্য করেছি তার বিয়ে স্বীকার করতে। যদি বাংলাদেশে কোনো মেয়ে থেকে থাকে টনিকে বিয়ের কথা স্বীকার করাতে বাধ্য করতে, সেটা মৌ সুলতানা করেছে। মৌ সুলতানা ছাড়া কখনোই সানভিজ ভাই টনি তার বিয়ে স্বীকার করতো না। সে বিয়ে করে, তার ভাষ্যমতে, তার কথাই যদি ধরি, আগস্টের 12 তারিখে সে বিয়ে করেছে, সে স্বীকার করেছে অক্টোবরের লাস্টে এসে। কেন? আমার মৌ সুলতানা পেজ কেন সে নষ্ট করেছে? আমার মৌ সুলতানা পেজের প্রতিটা পোস্টে তার প্রমাণ ছিল, আমি কবে কোন তারিখে কি পোস্ট করেছি। সে আমার পোস্ট ডিলিট করেছে। সে যেদিন বিয়ে করেছে তার 7 দিন আগে আমি কিভাবে জানলাম তার বিয়ের কথা? আরে পেজ ব্যাক আসলে তো হয়ে ফ্লাশ যাচ্ছে। করেছি। ওটা বন্ধ আছে, ভালো হয়েছে, থাক ওটা থাক, ওটা তো ওটা ব্যাক আসলে তো সব দেখা যাবে, সব দেখা যাবে। আমি তার বিয়ের 7 দিন আগে খবর প্রকাশ করেছি। তার তার এই রাসেল চোরা জামাই তার এখানে গলায় খাবলি দিয়া লাল বানাই দিছিল, সেটার স্ক্রিনশট কে প্রকাশ করছে? আমি প্রকাশ করছি। সে স্বীকার করে না, সে সেগুলো নিয়ে লাইভে কথা বলে নাই। সে লাইভে অনেক বিষয় নিয়ে কথা বলে না। এবং যখন বিয়ের কথা প্রকাশ হয়েছে তারপর থেকে সে তেনায় গেছে। সে লাইভে এসে উল্টাপাল্টা বলা শুরু করেছে। এয়ার অ্যাম্বুলেন্সের বিল ভুলভাল বলতেছে, সে ব্যাংককের হিসাব ভুলভাল বলতেছে। ব্যাংককে কোন রাসেল চোরা ভাতারকে নিয়ে সে শুয়েছিল কোন হোটেলে, সেগুলো সবই বের হয়ে যাবে, তাই না? আর কখন কোন টাকা পাচার করছে, সে গলাবাজি করে তো কাজ হবে না। আইসিটির মামলা বাংলাদেশে বন্ধ। সে মিথ্যা কথা বলে, মৌ সুলতানা নামে আমি 2টা মামলা করছি, করে আমার 14 গোষ্ঠীরে ভয় পাওয়াই দিছে। আমার 14 গোষ্ঠী তো আমার টাকায় চলে না, বা আমার সাথে চলে না। আর আমি 14 গোষ্ঠীর কথা শুনে তো আর লাইভ করি নাই, তাই না? 14 গোষ্ঠীরে এই ফেসবুকে ভাবছো তো ওর মানে ওর মতো সবাই, ওর মতো তো সবাই না। তো ফেসবুকে ভাবছে যে মামলা হামলার ভয় দেখা মৌকে আটকাই দিব। মৌকে আটকানো যাবে না, মৌকে টাকা দিয়ে কেনা যায় না। মৌ বহুত এক্সপেন্সিভ মাল। হ্যাঁ, টনি একটা লাইভে বলেছে, একজন বলে আপনারা 12 কোটি টাকার লোন আপনি কিভাবে কি করেন, তখন সে বলে এটা হলো সানভিজ ভাই টনির পাওয়ার। সানভিজ ভাই টনির ইয়াবার পাওয়ার। 2টা করে ইয়াবা সেবন করলে পাওয়ার আইসা পড়ে, সেই পাওয়ারে মুখ দিয়ে চাপা বেরোয়। যে আমাদের বর্ষা সাপড়ি যেরকম খায়া দেয়া কান্না, একবার কান্দে, একবার হাসে, একবার মাসি বনবন করে, আবার নাচে পরের দিন সকালে। ব্যাপারটা এরকম, একবার কাঁদবে, একবার খায়, একবার ঘুমায়। পাওয়ারটা ওইখানে, পাওয়ারটা হচ্ছে ট্যাবলেটের মধ্যে। এই কিশোরগঞ্জের বাংলাদেশি আন্টি, আন্টি আমি কমেন্টে একটু পড়ি। এই কিশোরগঞ্জের পাঙ্গাস মাছ মুখী যে কত ডেঞ্জারাস, আপনারা তো ওর আরো কুকুর মুখ, এবং ও যে লাইভে এত চাপাবাজি করতো সেগুলো নিয়ে কিছুই বলতে পারে না। আমি হলো ওর পয়েন্টে পয়েন্টে উকিলের মতো সব ধরাই দিতে পারবো। সমস্যা নাই আপু, আপনাদেরকে আপনি চাইলে আমাদের লাইভে জয়েন হতে পারেন। ও লাইভে যেগুলো করেছে সেটা তো সবাই দেখেছে, সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নাই। আর আমি তো সবসময় কিন্তু একটা কথা বলি, এখনো বলতেছি, যে হচ্ছে বাস্তব চিত্র আরো ভয়াবহ। আমরা যতটা বলতেছি সেটা 10%ও না, বাস্তব চিত্র আরো ভয়াবহ। আমি অনেকবার এই কথাটা বলছি, আজও বলতেছি, সানভিজ ভাই টনির বাস্তব চিত্র আরো ভয়াবহ। সানভিজ ভাই টনি বাংলাদেশে শুধু মাফিয়া না, শুধু খারাপ না, শুধু মিথ্যুক না, একটা মানুষের খারাপের যে সংজ্ঞা থাকে না, ডেফিনেশন থাকে না, প্রত্যেকটা এই পাঙ্গাস মাছ মুখীর সাথে যায়, প্রত্যেকটা। আচ্ছা, একটা অনেক বড় কমেন্ট হয়ে গেছে। হ্যাঁ,
সোনার বাংলা আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছে, আমি একটা জিনিস বুঝলাম না, সাপ্রি ম্যাট্রিক পরীক্ষার জাল সার্টিফিকেট দেখালো, 7 বছরে অ্যাসিডগ্ধ হওয়ার মিথ্যা কথা বললো, হুই জাকি বলে তারপর তার সাথেই বিয়ে স্বীকার হয়েছে, স্বীকার করলো। মুন্না খান জাস্ট ফ্রেন্ড বলে পরে 3 মাসের বাচ্চার কাহিনী নিয়ে আসলো, অ্যাসিড হয়ে গেল কেরোসিন, পচা ডোবা হয়ে গেল বাথটাব। এত এত মিথ্যার মাঝে আকাশ নিবিড়কে বিয়ে করার কথা অস্বীকার, এটাও কি ওর কাছে আহামরি কিছু? এই জিনিসটা কেউ বুঝে না কেন? সবাই বলে প্রমাণ দেন, কাবিন দেন, কি একটা অবস্থা। এই তো এগুলা এগুলা কেউ মিলাতে না পেরে, এগুলো হচ্ছে পালিত, যারা এই ধরনের প্রমাণ দেন প্রমাণ ছাড়া তারা হচ্ছে পালিত, ওদেরই মানে টাকা দিয়ে পালিত হোক, ওদের গ্রুপেরই হোক, গ্রুপের তো লোক আছে ওদের, ওরাই। আর আকাশ ভাই একটা জরুরি কথা একটু বলি, সেটা হচ্ছে আমি আমার যে আইডিটা থেকে আপনার সাথে লাইভে জয়েন হচ্ছি, আই থিঙ্ক আমার এই আইডিটাকে ওরা হচ্ছে ট্র্যাক করতেছে এবং এই আইডিটা নষ্ট করার জন্য খুবই উঠে পড়ে লাগছে। আজকে আইডি পুরো আমাকে সাসপেন্ড করে দিছে, আমি কোথাও, আমি এখন আপনার সাথে লাইভে জয়েন হতে পারছি কিভাবে আমি জানি না, মনে হয় আপনার স্টুডিওর মাধ্যমে হয়েছে যার কারণে পারছি, কারণ আমি একটা স্টোরিও শেয়ার করতে পারছি না। হ্যাঁ, আই হোপ এই জন্য পেরেছি। আমার এই একমাত্র আইডি এখন বেঁচে আছে, তো আমি কালকে একটা নতুন আইডি ওপেন করব অন্য অন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে একটা পেজ করেছিলাম মৌ সুলতানা, যে বাংলা ইংলিশ যে লেখা, ওটাতে তুমি দিতে থাকো, ও ওটা কিছু করতে হবে না, এবং এটা করলে ওকে ধরবো। এটা কে করবে আমার কথা হচ্ছে, ওরা আইডি নষ্ট করতে 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 কি করবে, এটা করবে, নোটিফিকেশন আসবে, আর বাড়ি থেকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে ওরা ডিবিতে, ওর জন্য মাই যথেষ্ট। আমার মা একটাই ওয়ান আর্মি। আমি একবার পুলিশ প্লাজা গিয়েছিলাম, সেখানে সব দোকানদাররা মাছি মারে, আর সে কিভাবে মৌমাছি থেকে মধু বেচে এত উন্নতি করতে পারে মাথায় আসে না। আপনারা জানেন, আপনারা যারা আসল ঘটনা জানেন আপনারা বলবেন, এবং সাধারণ মানুষ এগুলো সবই জানে, যারা ওর পক্ষে কথা বলে তারা আসলে মূলত তাদেরই পালিত ভক্ত। আর আরেকটা প্রশ্ন আছে আকাশ ভাই, আপনি লালবাবু নামে কাউকে চেনেন? টনির হয়ে যে কাজ করে তার নাম লালবাবু, আইটির কাজ যেটা, যে পেস্টেজ নষ্ট করে তার নাম লালবাবু। আই ডোন্ট নো হু ইজ লালবাবু, জাস্ট নামটা আমি একজনের কাছে শুনলাম যে লালবাবু হচ্ছে এই পেস্টেজ খায়। দেখেন লালবাবুকে খুঁজে পেরে ওকে আমি আরেকটা নাম পাইছি, যে কালকে যে তানিয়া যে একটা মেসেজ দিল, ওর ওখানে একটা নাম আছে। যাই হোক, দেখেন এটাকে 2টা গরম ডিম দেওয়া যায় কিনা। সাদাতকে সবসময় ঘুমের ওষুধ খাওয়ায়, তো তনি সাদাতের ভিডিওগুলো দেখলে বুঝবেন সে চোখ মেলে তাকাতে পারতো না। এমএসটি তানিয়া আপু, এই যে দেখেন আপনারা এই টপিকগুলো আপনারাই আমাদেরকে দেন, দিয়ে আমাদের আরো প্রমাণ সংগ্রহের প্রেসারটা বাড়িয়ে দেন, যে আমাদের আরো গোয়েন্দাগিরি করতে হচ্ছে, হলুদ সাংবাদিককে হলুদ ছিটাতে হচ্ছে, এই যে আমাকে দৌড়াতে হচ্ছে রাত 12টা পর্যন্ত, এগুলো তথ্য সংগ্রহ করার চেষ্টা করতে হচ্ছে, এগুলো প্রমাণ করার দায় এসে যাচ্ছে আমাদের কাঁধে, যে আমাদের এগুলো প্রমাণ করতে হবে সমাজের কাছে যে হ্যাঁ এই ব্যাপারগুলো সত্য। আচ্ছা, সোনার বাংলা, লাখ টাকা সুই বেতন, কম শিক্ষিত হলেও লাখ টাকা বেতন পায় রুনা সরকার। এই সাপ্রির বিষয়গুলো হাস্যকর হইলেও সাপ্রি ভয়ঙ্কর। অফকোর্স সাপ্রি হচ্ছে অজগর সাপ, সাপ্রি যদি হয় একটা অজগর, আমাদের তনিয়াফা হচ্ছে 1 লাখ অজগর, এছাড়া আর কিভাবে উপমা দিব? আচ্ছা, কেউ যদি আপনারা জয়েন করতে চান, এই যে লিংক আমি কমেন্টে দিয়ে আছে, অথবা আমার আইডি থেকে পোস্ট করলে পাবেন। আপনারা যদি কেউ আমাদের সাথে লাইভে জয়েন করতে চান অবশ্যই জয়েন হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের কথাও শুনতে চাই। আমি নিজেও কাপড় কিনে ধরা খেয়েছি, এত বাজে। সবাই যারাই তনি থেকে কাপড় কিনেছে তারা সবাই বলবে এই কাপড়ের মান খারাপ, 200 টাকা 250 টাকায় জিনিস দিবে, আর কি দিবে। মৌ আপু বলছে তনি ভয়ে লন্ডন পলাইছে, বাট তনি তো ওর নিউ হাজবেন্ডের সাথে দেখা করতে গেছে, ওর অনেক খুশি আছে, ভয়ে আছে তো মনে হয় না, প্লিজ আপু জানাও না। নাফাইসা তাসনিম, আচ্ছা, আমার ভয়ে গেছে আপু, মূলত গেছে হচ্ছে প্ল্যান করার জন্য যে মৌকে কিভাবে টাকা পয়সা ভাগানো যায়, তাড়াতাড়ি যত দ্রুত দেশ থেকে পালানো যায়, কারণ কিছুদিনের মধ্যেই তো প্রশাসন অবশ্যই তাকে দৃষ্টি আকর্ষণ করবে। রাসেল চোরার সাথে একটু, কারণ রাসেল চোরার সাথে তো আজকে বিয়ে হয়েছে, রাসেল চোরার সাথে রাসেল চোরার মাধ্যমে আরো 2 বছর আগে থেকে সে টাকা পাচার করে, তো রাসেল চোরার সাথে একটা বুদ্ধি পরামর্শ করতে গেছে, দ্রুত ভয়েই গেছে মূলত আপু। দেখেন না, গলার আওয়াজটা কমে গেছে, আর গালি আসে না, 2 দিন কোনো গালি আসে না। আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে নাফিসা, সেটা হচ্ছে যে 1.5 বছরের 2 বছরের বাচ্চা রেখে আপনি আবার একটা বিয়ে করলেন, নিজেরও তো একটা শোক আছে, এটা রেখে কি আপনি নতুন স্বামীকে কাছে যাবেন? পারলে এই বাচ্চা সহ যাবেন, আরেকটা 2 বাচ্চা আছে, 2 বাচ্চা সহ যাবেন। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে একটা সে হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের
টাকা পাচার করতে এই মহিলা। এগুলো তো আমাদের কাছে অনুসন্ধান আসছে, এখনো করতেছে আকাশ, এখনো টাকা পাচার করতেছে। বিশ্বাস করো, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন যে টাকা পাচার না হয়েছে এখন বেশি পাচার হচ্ছে এদের মাধ্যমে। এই পরিমণি, এই অপু বিশ্বাস, এই পূজাচেরি, এই টনি, এই অমুক ছাপড়ি তমুক ছাপড়ি, এদের মাধ্যমে এখনো টাকা পাচার হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে। আগেও হয়েছে, এখন আরো বেশি টাকা পাচার হচ্ছে। আর এই টাকা পাচার কামরুন আলেক্সা আপু কিন্তু একজন প্রচুর ভণ্ড, সাদাত রহমানকে কঠিন ব্ল্যাকমেল করেছিল, এটা বোঝা যায়। শোনেন, তার বউ যে কি বলে নাহিদা ইয়াসমিন, উনি কিন্তু একটা দাবি করছে যে ওনার কাছে সেক্স ভিডিও ছিল, সাদাত রহমানের সেক্স ভিডিও এবং বিভিন্ন অশ্লীল ভিডিও, এগুলো দেখে ভয়ে কিন্তু তাকে বিয়ে করছে। উনি আবার সেটা হচ্ছে যে থানায় জিডি করছে, করে এটা কিন্তু আবার সে তাকে হচ্ছে যে আগের বউকে সে তালাক না দিয়ে বিয়ে করছে। এগুলো নিয়ে নানান ঝামেলা। আমরা কিন্তু প্রতিদিন একটা রিপোর্ট দেখাচ্ছি, আপনি দেখবেন ওই রিপোর্টটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। ওই রিপোর্টে কিন্তু তার সবকিছু পাবেন, এটা সত্য। কিন্তু তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। ও স্বীকার না করলে কি যায় আসে, আমরা বের করব, এটা আমরা দায়িত্ব নিচ্ছি। এবং আমাদের আমরা বর্ষা ছাপড়িকে দেখেছি না, বর্ষা ছাপড়ির প্রত্যেকটা কথাকে আমরা মিথ্যা প্রমাণ করেছি। এবং বর্ষা ছাপড়ি এখন এমন অবস্থা হয়েছে, মানুষ তার আর কোনো কথা বিশ্বাস করে না। ছাপড়ি এখন লাইভে এসে কান্না করে, এরকম অবস্থা। আমাদের পাঙ্গাস মাছ মুখী হবে, পাঙ্গাস মাছ মুখী না, লাইভে বসে কান্না করারও সুযোগ পাবে না, বিশ্বাস করেন। এত মানুষকে মানে হেনস্থা করেছে। ওই যে আপনার তৌহিদ আফ্রিদির কথা মনে আছে আপনাদের? দেখবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর একটা কথা বলে রাখি, আপনাদের দুইজনকে কিন্তু ও সুযোগ পেলে শেষ করে দিবে। ও যা করার এখনোই করে নিতে পারেন, তা না হলে আপনাদের পস্তানো শুরু হবে। আজকে লিখে রাখেন, শেষ করে দিবে, তো যা করার এখনই করে নিতে পারেন। সমস্যা নাই, দেশের জন্য লড়ে যাও আমার বাচ্চা। এইটাই আমার কথা, এইটাই আমার না হয় আল্লাহর রাস্তা আমার ছেলেকে ছেড়ে দিল, ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করে যাক আমার ছেলে। আমার ছেলের সততা মানুষ দেখে যাক। আমার ছেলে মিথ্যা নিয়ে লড়ে না, আমার ছেলে সত্য নিয়ে লড়ে। শত শত চাকরি যেন আমার ছেলে সাহায্য করতে পারে। আমরা হিসাব করে নামছি, মানে আমাদের একটা চুল আছে না, চুল ছেড়ে দিতে বলেন যান। ও বলে মামলা দিছে, আমাকে মামলা দিবে। মৌসুলদানা দেশে বাইরে পালাইছে, মামলা দিচ্ছে। তা আমি তো দেশে আছি ভাই, আমাকে ধরেন, আমাকে ধরে নিয়ে যান। সুলতানার নামে কিসের উপর মামলা দিবে? মামলার টপিকটা কি? আমার অপরাধটা কি? আর আমাকে যদি মেরে ফেলে, আমি তো বলেছি যে সত্য কথা বলতে যদি মরে যায়, আমার সেই মরণে কোনো ভয় নাই, কোনো আফসোস নাই। সত্য কথা বলেছি, আমি মিথ্যা বলেছি একটাও প্রমাণ। শোনো মৌ, আর একটা কথা, কে কি বললো ডোন্ট কেয়ার। ইয়েস, ডোন্ট কেয়ার ছিল, ডোন্ট কেয়ার, কাউকে নাও করি না, ডোন্ট কেয়ার। ইয়েস, ডোন্ট কেয়ার, কে আমাদের সাথে থাকলো কে আমাদের সাথে থাকলো না, আমরা ডোন্ট কেয়ার। আমরা ছাত্রী, যত ছাত্রী আছে ছাত্রীর জন্য লড়ে যাবো। আমরা মা, আমরা জাতির মা, আমরা দেশের মা। আমরা দেশের শক্তি আলাদা, আন্টির মতো একটা মা থাকলে শক্তি আলাদা। এইরকম ছাত্রী, শত ছাত্রী আমরা একখানে করবো, দেশের জন্য লড়ে যাব। কে কি বললো, ভালো বললো না মন্দ বললো, কোনো যায় আসে না, কোনো যায় আসে না। সেটাই ডোন্ট কেয়ার। ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চাই তনির। এই ঘটনায় একই ঘটনা বলেন প্রতিদিন, নতুন কিছু শোনার আশায় জয়েন হয়েছে। আচ্ছা আপু, যে ঘটনাগুলো আমরা অলরেডি 5-6টা ঘটনা বলেছি, সেগুলোই এখনো আপনাদেরকে পুরো আমরা জানাতে পারিনি। কারণ আসলে কিন্তু ব্যাপারগুলো এত সহজ না, তাই না? আমাদের এই সত্যগুলো প্রমাণ কালেক্ট করতে বিভিন্ন লোকজনের কাছে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। সব লোকজন কিন্তু কেউ হয়তো টাকার বিনিময়ে কথা বলতে চায়, কেউ হয়তো ভয়ে কথা বলতে চায় না। এগুলো এত সহজ না, সাংবাদিকতা এত সহজ না। তো অবশ্যই ভালো কিছু জানতে হলে আপনাদের ওয়েট করতে হবে। আজকে থেকে লিখে রাখেন, আকাশ নিবিড় এবং মৌ সুলতানা, আপনারা দুইজন যদি খুব দ্রুত এইটার সমাধান এবং ওর মুখোশ না খুলে দেন, আপনাদের এত ভয়াবহ অবস্থা হবে, আড়ালে কান্না তো করবেনই, জীবন শেষ করে ফেলবে।
তা যাই হোক, ওর মুখোশ উন্মোচন করা দ্রুত করেন। আচ্ছা কামরুন নাহার আপু, আপনারা শুধু কমেন্ট করে ক্ষান্ত হলে হবে না, ওদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন। কেন জানেন? আপনারা আমাদের লাইভগুলো শুধু দেখলে হবে না, এগুলো শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে আমাদের হেল্প করতে হবে। আমরা তো মানুষ, আমরা তো কম্পিউটার না, জিনভূত না যে আধ্যাত্মিকভাবে আকাশ থেকে আমাদের কাছে সবকিছু পড়বে। এগুলো কালেক্ট করা তো আমাদের জন্য এত সহজ না। আমরা আমাদের বাড়িও ওর এলাকায় না, আমরা ওর ফ্রেন্ড সার্কেল না, আমরা ওর বন্ধু বান্ধব না। তো 1 মিনিট আমাকে সময় দেন, সরি সবাইকে, আমি একটু পানি খেয়ে নেই। তনির কথা শুনে বোঝা যায় ও কেমন মেয়ে। তো এইগুলো প্রমাণ করার জন্য আপনি আমাদেরকে নিয়ে চিন্তা করছেন, আকাশকে নিয়ে চিন্তা করছেন, তার মানে আমাদের ভালোবাসেন, বা তনির যে কার্যক্রমগুলো খারাপ, ভালো না, সেগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা চাচ্ছেন তনির সাজা হোক এবং আমরা জিতে যাই, বা আমাদেরকে নিয়ে আপনাদের টেনশন হচ্ছে যে সত্য বলতে গিয়ে আমরা কোনো বিপদের সম্মুখীন হব। এটাই যদি হয়, আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে প্রয়োজন। কারণ এই ছাত্রীরা আপনাদের সহযোগিতা নিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে একটা বেস তৈরি করে এবং বড় বড় মানুষদের হাতের মুঠোয় নিয়ে আসে। তো আপনারা ওদেরকে যে পরিমাণ সাপোর্ট করেন, আমাদেরকে সে পরিমাণ সাপোর্ট করেন না। লাইভ শেয়ার করা, লাইক দেওয়া, কমেন্ট করা, এগুলো করবেন। সেই সাথে যে যতটুকু তথ্য জানেন, যার কাছে যে তথ্য আছে, সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছালে আমরা মানুষকে দেখাতে পারবো, তাই না? আমরা হয়তো আপনাদের সোর্সের মাধ্যমে তথ্যগুলো নিচ্ছি, বাট সেগুলো পুরোটা সামনে নিয়ে আসা, জোড়া লাগানো বা ঘটনার সামারি তৈরি করাটা তো এত সহজ না। ও কুকর্ম করছে ব্যাংকক গিয়া, ও কুকর্ম করছে সৌদি আরব হজ করার নাম করতে গিয়া, ও কুকর্ম করছে আফ্রিকা গিয়া, ও কুকর্ম করছে থাইল্যান্ড গিয়া, মালয়েশিয়া গিয়া, মালদ্বীপ গিয়া। এখন আমাদের পক্ষে কি সম্ভব এতগুলো দেশে বিমানে করে যে সেখান থেকে তথ্য কালেক্ট করা? এটা কি এতটা সহজ? আমাদেরকে না সরকার হেল্প করতেছে, না আপনারা করতেছেন। ব্যক্তিগত উদ্যোগে আমি যতটুকুন পারতেছি, যতদূর যাওয়ার আমার সামর্থ্য আছে, আমি যে তথ্য কালেক্ট করতেছি। এখন ব্যাংককে যে কি কি করছে, মালদ্বীপে কি কি করছে, সেগুলো তো আমার পক্ষে কালেক্ট করা খুবই কঠিন, সময় সাপেক্ষ। আপনাদের হেল্প প্রয়োজন। আমি বলছি না আপনারা আমাদেরকে টাকা দেন আমরা মালদ্বীপ যাই, এটা বলছি না। আমি যেটা বলছি যে তথ্য, আচ্ছা বাবা, আমি কথা বলি, যে তথ্য জানেন আমাদেরকে তথ্যগুলো দেন। আমাকে কি ক্ষতি করবে, আমাদের কি ইয়ে করবে, ওই চিন্তা করে তো নামছে। আমাকে প্রথম জানামে আসি, আমার ছোট বোন বলছে যে ওর অনেক টাকা, ওর সাথে পারবি না, তোর হচ্ছে গুম করে দিবে, এ করে দিবে। কিন্তু আমরা দেখো, আমরা 12% ধাক্কাতে কিন্তু অর্ধেক নাই হয়ে গেছে, আজকে পালায় গেছে লন্ডন। এই যে লিখছে বাংলাদেশে থাকা অবস্থায়, রুনা সরকার কি লিখছে, বাংলাদেশে থাকা অবস্থায় বলেছে 1%ও বাঁচার সম্ভাবনা নাই, তাহলে কেন বিদেশে নিয়ে গেল সাদাতকে? এটা নিয়েও দেখি অনেকই হচ্ছে, আপনার অনেকের প্রশ্ন এই জায়গায়। আচ্ছা, বাংলাদেশে থাকতে, হ্যাঁ, বাংলাদেশের এভার কেয়ারের যে ডাক্তার, তারা কিন্তু বলেছিল সাদাত রহমান 99% চলে গেছেন, 1% সম্ভাবনা আছেন। আর এই 1%-এর উপরেই দাঁড়িয়ে তনি খুব তাড়াহুড়া করে, মানে একদিনের মধ্যে তারা বলছে, আমি একটা কথা বলি, আমি তোমাকে একটু বলি, ইনফরমেশন দেই। বর্ষা তখন হচ্ছে আমার বউ, আমার সাথে থাকে। আমাকে বলে যে জানিস একটা বিষয়, ও তো রাতের বেলা আমার সাথে কথা বলতো, বিভিন্ন শেয়ার করতো। বলছে সাদাত রহমান আগে মারা গেছে, এই লোকটার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই বুড়াকে হচ্ছে ফ্রিজিং করে রাখছে 1 মাস, এবং বিভিন্ন অ্যাটর্নি বিভিন্ন জায়গা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তনি। আমি কিন্তু না, বর্ষা যদি এটা বলে 1 মাস আগে মারা গেছে, মানে কি তুমি 99% মরে গেছে, তুমি 1% কি বুঝাচ্ছ? এইগুলো টাকা মরে গেছে এটা সত্য, কিন্তু এই ওর নাম সাদাত রহমানের চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে প্রায় 15 থেকে 20 কোটি টাকা তখন পাচার হয়েছে। সেটা আমি ওটাই বলতেছি। শামীম লেখছে যে ফাইমের সাথে যোগাযোগ করতে পারলে তনির সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। ফাইম আসবে যদি তার পরিচয় আমরা গোপন রাখতে পারি। অবশ্যই ফাইমের পরিচয় গোপন রাখা হবে, অবশ্যই। আমার কথা ফাহিম না, কে কি তথ্য জানেন আমাদেরকে ইনবক্স করেন, আমাদেরকে তথ্যগুলো পাঠান, আমরা প্রকাশ করব আপনাদের নাম ছাড়া। মরে গেলে আমরা 2 ভাই বোন মরে যাব, কোনো সমস্যা নাই, তবু সত্য প্রকাশ হবে। আপনারা আমাদের পাঠান, নাম ছাড়া আমরা প্রকাশ করব, ডোন্ট ওয়ারি। আরো একটা কথা বলে দেই, পাঙ্গাসমুখীর একটা বান্ধবী আছে হিজাব পরে, ওইটাও সিগারেট খায়। ইন্ডিয়াতে যে দেখে অবাক হয়ে গেছি, পাঙ্গাসমুখের বান্ধবী আগে আমার পরিচিত ছিল, এই হিজাব পরাটা সিগারেট খেতে না পারলে কুত্তা পাগল হয়ে যায়। 2017 সালের কথা। তাইলে দেখেন, এটা স্ক্রিনশট রাখেন আকাশ, স্ক্রিনশট রেখে দেন। তাইলে দেখতেছে সবাই। আচ্ছা, ফাউল নিজের খেয়ে পরের সমালোচনা করে, মনে হয় বিডি মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এগুলোর
জানার জন্য ঘরে বাহিরে কামের অভাব পড়ছে। সালমা বেগম, আমাদের খুবই কাজের অভাব, তাই আমরা রাত 12টায় এসে মানুষের সমালোচনা করছি। আপনার তো অনেক কাজ, আপনি আমাদের লাইভে কমেন্ট করছেন। আপনার ব্যস্ততা কি নিয়ে? আপনার ব্যস্ততা কি নিয়ে? আচ্ছা, দেশে থেকে টাকা পাচার করলে ওদের লাভ কি? আমি তো এটা বুঝি না, দেশের তো লস হবে আরে তাতে। বাবা, টাকা পাঠিয়ে দিলে এটাই বোঝে না যে তুমি আমার 100 কোটি টাকা পাচার করে দাও, 20 কোটি টাকা তোমার, যে তুমি করবে হ্যাঁ, না। বোকা। দেশের টাকা বাংলাদেশের টাকা বাইরে নিয়ে আসে 100 কোটি টাকা পাচার করে নিয়ে আসতে পারলে 20 কোটি টাকা যদি ওকে দেয়, তো 20 কোটি আজকে টাকা কি সেরা কম? আজকে সেরা কমেন্ট। হ্যাঁ, আর 20 কোটি টাকা কি কম? 20 লাখই ধরো 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 1 কোটি পাচার করলে 20 লাখ পাইলো, 20 লাখ কম? এখন এই কোটি টাকাটা পাচার হয় কিভাবে? সাপোজ ধরো আমি যখন আমার দেশের বাইরে যাই, আমি কোনো প্রোডাক্ট কিনি, আমার যেহেতু একটা ট্রেড লাইসেন্স আছে, আমার ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আমি অনেক প্রোডাক্ট দেশ থেকে বিদেশ থেকে দেশে নিতে পারি আমার বিজনেসের কারণে। এখানে ভ্যাট অনেক কাহিনী আছে, এগুলো বুঝবা না, এগুলো এত বলতে গেলে মানুষ বেশি চালাক হয়ে যাবে, এত চালাক আচ্ছা, বানানো যাবে না। আজকে সেরা কমেন্ট হচ্ছে এটা। এতদিন সে কেন গলা উঁচু করে কথা বললো? এতদিন কেন সে ফকিরের বাচ্চা করে বললো, চাকর বানিয়ে রাখবে? আজকে এখন কি বলতেছে? এই ক্রেডিট হচ্ছে আমাদের, এই ক্রেডিট হচ্ছে আমাদের সাথে যারা আছে, বিভিন্ন ইনবক্স কমেন্ট শেয়ার করতেছেন সবার। পরও কমেন্টটা আজকে সেরা কমেন্ট। আচ্ছা, টনি বলছে ও লাইভে আর গালি দিবে না, নেগেটিভ কথা বলবে না, শুধু কাপড় নিয়ে কথা বলবে, কারণ সবাই ওর ক্লিপ ছেড়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করে। তো ও যদি ফেসবুক থেকে 7-8 লাখ টাকা ইনকাম করে ওর ছেলে মেয়েকে লন্ডনে পড়ানোর সাহস করে, তো ওর ক্লিপ কাইটে কেটে যদি মানুষ তার ছেলে মেয়েকে লন্ডন পড়ায় ফেসবুকে টাকা দেয়, এটা তো ওর আরো ক্রেডিট হওয়া উচিত। আমি হলে আমি আরো খুশি হতাম। তুমি যে তাহলে শোনো বুঝলে শোনো, না, ও ধরা খেয়ে গেছে। ও যখন বেশি বেশি এগুলো বলতেছে, ওই যে এখন তো পাপের বোঝা পার হয়ে গেছে, সবাই জানে যাচ্ছে। ওই নেগেটিভ দিয়ে দিয়ে সে হচ্ছে এখন দেখছে যে আমি এতদিন তো গাল মধুর লাগছে, ঠিক আছে। ও তো হচ্ছে যে আমার মনে হয় যে ওর মানে বাবা মার জন্মের কিনা আমি জানি না, জন্ম কোথায় আছে আমি তাও জানি না, নাহলে বাবা কেন তার কিশোরগঞ্জে ঢুকতে দিবে না, জন্মের ঠিক হ্যাঁ আছে কিনা আমি জানি না। তো কথা হচ্ছে এতদিন গালাগালি করছে মধুর লাগছে, যখন আমরা গোয়ার হচ্ছে যে সবকিছু ফাঁস করে দিলাম, ঠিক আছে, লাল লাল ফিতা বের করে ফেললাম, তখন কি করছে যে এখন আমি আর গালাগালি করবো না, আর গালাগালি ক্ষমা করবো করে না, দাও। সেটা তো এখন তো ভয়ে এগুলা বলতেছে, গালাগালি করবো না, গলা নামাই দিছে। কিন্তু যে লাস্টের কথা থেকে যে তার ক্লিপ কেটে কেটে মানুষ ফেসবুক থেকে ইনকাম করে, আমার ক্লিপ কেটে যদি ফেসবুক থেকে কেউ ইনকাম করতো, আমি খুশি হতাম যে যাক আমার উসিলায় একজনের রিজিক হচ্ছে, আমি আরো খুশি হব এটা নিয়ে, আমি আরো এটা নিয়ে খুশি হব। আচ্ছা, আচ্ছা, আমি তোমাকে একটা আগে কথা বলি। জানতাম আমার ওয়েট ওয়েট, আগে জানতাম 3 সন্তানের এক বাবা একাধিক মা থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তনিয়াপা প্রমাণ করে দিলেন 3 সন্তানের 3 বাবা এক মা হতে পারে। সমাজ তাহলে আসলে কি শিখতেছে? আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কিন্তু ক্লু আছে আকাশ। 3 সন্তানটাকে 3 সন্তান কোত্থেকে আসলো? বর্ষার আরেকটা 5 হবে, সন্তান, ওর 3 সন্তান। মানে বর্ষার কি 5 সন্তান। ও বউ, হ্যাঁ, রাত্রে হলে বর্ষা বলছে আমার 4 সন্তান। ওর ওদের আবার ওদের 2 মা সন্তান। বাপ, ওর আর মা বাপের কথা বলছে, ওর মা বাপ। আচ্ছা, বর্ষার কথা কালকেই বুঝছি আমি, কিন্তু এখানে একটা ক্লু আছে। একটা হতে পারে রাসেলের সাথে সে সন্তানের মা হতে চলেছে, আর একটা হতে পারে তনিরা কি 3 ভাই বোন? না, ওরা তো মনে হয় 4 ভাই হ্যাঁ, বোন না? 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই যদি হয়, এখানে একটা ক্লু থাকতে পারে। কারণ তনির মাকে নিয়েও আমি অনেক কিছু শুনেছি, বাট আমি মাদেরকে শ্রদ্ধা করি, অ্যাজ এ মা হিসেবে আমি একজন মা, আমারও মা আছেন, তাই আমি মাকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি, বলতে চাইনি, বা তনির সন্তানকে নিয়েও আমি কোনো কথা বলতে চাইনি, বৈধতা অবৈধতা। যদিও আমাদের কাছে খবর আছে যে সারফারাজ হচ্ছে সাদাত রহমানের ছেলে না, তার মানে সারফারাজের বাবার বা তার জন্মের বৈধতা নিয়েও প্রশ্ন আছে, যদিও আমি এই প্রশ্ন কখনোই করিনি, কারণ সে একজন সন্তান, নিষ্পাপ শিশু। এবং তনির মা সম্পর্কেও আমি শুনেছি, তনির মা নাকি বিভিন্ন মানুষের সাথে পরকীয়া করে বেড়াতো, আর সেগুলো থেকেই টিচিং হয়েছে তনি। আর এই সমস্ত ব্যাপার নিয়েই তনির বাবা তনিকে তার বাড়িতে ঢুকতে দিত না সাদাত রহমানকে বিয়ে করার পর। আমি জানি না এগুলো সত্যতা, তো এই শামীম ভাই কি ইঙ্গিত করেছেন আমি জানি না, তনিরা 3 ভাই বোন 3 বাবার কিনা, অথবা তনির আরো কোনো সন্তান আছে কিনা আল্লাহ পাক জানে। সব গোলমাল তালগোল পাকায় যাচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম না। আচ্ছা, ডোন্ট কেয়ার আন্টি, ওকে, আমি বুঝলাম না ওর এত টাকা, ওর বোনকে এনএসইউতে পড়াইছে 5 বছরের মধ্যে,
এত টাকা, এত বাড়ি গাড়ি, লন্ডন ভিআইপি ট্যুর, দিস ইটস ইম্পসিবল। ফারিয়া ত্রিনা চৌধুরী, আপু দিস ইজ পসিবল। এটাই হচ্ছে তনির ক্যালমা, এটাই হচ্ছে তনির বড়ির ক্যালমা। আচ্ছা, রোজাকে নিয়ে কিছু বলেন, এটাও শয়তান মনে হয়। ও তো একটা সাপ্লায়ার, ফাহিম চলে যাওয়ার পর ওটাকে আনছে, কারণ ওটা হচ্ছে সাপ্লাই দিতে পারে। বড়ি বড়ি সাপ্লাইয়ের জন্য ওইটাকে আনছে, ওটাও তার এক সাপ্লায়ার ডাজ। আচ্ছা, আন্টি লাইভ গরম করে দিছে। আন্টি অলওয়েজ গরম। টনি অনেক ডাই হ্যাড ফ্যানদের পোস্ট দেখি, তারা বলেন টনি নাকি অনেক স্ট্রং পার্সোনালিটির মেয়ে। আরে ভাই, নোংরামি পরকি আর গালাগালি যদি স্ট্রং পার্সোনালিটি হয় তাহলে আর কিছু বলার নাই। এইসব মহিলাদের যারা সাপোর্ট করে এরাও সাপ্রির বংশধর। সোনার বাংলা, স্ট্রং পার্সোনালিটির কথা যদি বলেন, কাকে বলে জানেন? স্ট্রং পার্সোনালিটির মানুষ মিথ্যার সাথে আপোষ করে না, তারা সত্য বলতে ভয় পায় না, তারা সত্য বলতে গিয়ে নিজের কোনো এক অংশ খুলে গেলেও ভয় পায় না। এবং স্ট্রং পার্সোনালিটির মানুষ কখনো অবৈধতার সাথে নেগোসিয়েশন করে না। স্ট্রং পার্সোনালিটি কাকে বলে আগে জানতে হবে। মানুষকে গালাগালি করা যদি স্ট্রং পার্সোনালিটি হয়, তাহলে তো যে রিক্সাওয়ালারা সারাদিন বউকে পিটায় আর গালাগালি করে, তাহলে রিক্সাওয়ালাদেরও পার্সোনালিটি অনেক স্ট্রং। তাহলে রিক্সাওয়ালা আর টনি তো এক। আচ্ছা, নাফাইসা আপু বলেছেন যে মানুষ রা বলে যে আপনারা কেন টনির পিছনে পড়ে আছেন, টনি যদি এত মিথ্যা বলে গলাবাজি না করতো তাহলে তো আপনারা টনির পিছনে পড়ে থাকতেন না। আর টনির লাইভে কিছু মানুষ আছে ওকে এত পাম মারে, এগুলো কই থেকে আসে? এত সত্য বের হচ্ছে টনির, তারপরও কিছু মানুষ লাইভে এসে টনিকে এত ভালো কমেন্ট করে। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, টনির সারাদিনে 16টা শোরুম আছে, 16টা শোরুমে যদি 10 জন করে স্টাফ থাকে 160 জন মানুষ হয়, সেখানে আমি ধরলাম এভারেজে 10 জন, 150 জন, 100 জনও যদি স্টাফ হয়, 100 জন স্টাফ যদি লাইভে কমেন্ট করে, আপনার কমেন্ট করার সুযোগ আছে? আচ্ছা, কামরুন নাহার, কে সে? কোম্পানির গভর্নমেন্ট ট্যাক্স ক্লিয়ার আছে কিনা খুঁজে নেন। সুমাইয়া ইসলাম, কোম্পানির কোনো কিছুই ঠিক নাই। আপনার সরকার যদি যায় ওর কোম্পানিকে ধরে তোমার আয় ব্যয়ের হিসাব দাও, দিতে পারবে না। ও যে 2 কোটি টাকা স্যালারি দেয়, ওর সেলই তো 2 কোটি টাকা হয় না। তারপরে তাহলে নতুন শোরুম কোথা থেকে করে, নিজে এত লাক্সারিয়াস লাইফ লিড কোথা থেকে করে, আর ওই বিজনেস ক্লাসে সে বিমানে কেমনে চড়ে? ফাহিমের সাথে কোনোভাবে যোগাযোগ পাচ্ছেন ভাইয়া? আমরা ফাহিমের সাথে যোগাযোগ করতে যাব কেন? আমরা কেন নিজে থেকে ফাহিমেকে যোগাযোগ করতে যাব? এটা তো আমাদের, ফাহিমের কিছু বলার থাকলে আমাদের কাছে বলবে। তথ্যগুলো সত্য কিনা যাচাই করে নিতে হবে আপু। বুশরা কবির আপু, আমরা যে তথ্যগুলো পাই আমরা কিন্তু সব তথ্য নিয়ে কথা বলি না। আমাদের যেটা সন্দেহ মনে হয় আমরা সেটা নিয়ে কথা বলি না, যেগুলো আমাদের কাছে প্রমাণ আছে আমরা সেগুলো নিয়ে কথা বলি। সানভীর বাবাকে লাইভে আনেন প্লিজ। সানভীর বাবা তো বলেই দিয়েছেন যে সে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতে চায়। দ্যাট মিনস সানভীর বাবা অবশ্যই, যখন আপনারা আমাদেরকে আরো সাপোর্ট করবেন, যখন পুরো দেশ এটা জানতে চাইবে, তখন অবশ্যই সানভীর বাবা এসে কথা বলবে। আপনারা কি মনে করেন এই পাঙ্গাস মাছ মুখী আমাদের ছেড়ে দিবে? ও ছেড়ে দেওয়ার আগে আপনারা ওরে ধরে মুখোশ খুলে দেন। অবশ্যই ছাড়বে না আপু। কামরুন নাহার আপু আমার 12টা পেজ নষ্ট করেছে, আমার বিজনেস পেজ নষ্ট করেছে, আমার পরিবারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমাকে দুনিয়া থেকে সরানোর হুমকি দেওয়া হচ্ছে। ও যে ছেড়ে দিবে না সেটা আমি জেনেই মাঠে নেমেছি। আচ্ছা, আমি একটু তাকে একটা উত্তর দেই। কারণ আপু সেটা আমি জানি না, আপনি মানে ভালো জন্য চাচ্ছেন। আমি কিন্তু ক্রাইম রিপোর্টার। আমরা হচ্ছে যে 7 ঘাট বেঁধেই তনির পেছনে লাগছি এবং তার সবকিছু বের করতেছি। ও ছেড়ে দেবে না দেবে সেটাই। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। ওর যে বড় বড় লাং আছে, বিভিন্ন প্রশাসনের লোক আছে, ওর জন্য আমার মাই যথেষ্ট। আমার মাকে কতটা চেনে এবং কতটা ভালোবাসে ওটা সাপড়ির বিষয়ে গেছে। সাপড়িকে আমি 21টা মামলা করছি, সবগুলো প্রশাসনের সাথে আমার মা কথা বলছে, আমাকে কথাই বলতে দেয়নি। আমার মায়ের 1% সাপড়ি নিতে পারবে না, ঠিক আছে? ওকে ভয় দেখাবে কি দেখাবে এগুলো না। সাপড়ি অন্যায় করছে, তার সব গোয়া মাথা একদম গুগবর সব বের করবো, এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কে কি বললো ওই যে আই ডোন্ট কেয়ার। ও যে একটা খারাপ মহিলা, ও যে একটা খারাপ বাজে মহিলা এবং বিভিন্ন মানুষকে প্রতারণা করে অন্যের স্বামী চিন্তায় করতেছে, অন্যের স্বামী কেড়ে নিয়ে বিয়ে করতেছে, এটা সমাজের কাছে আমাদের নারী জাতির কলঙ্ক। এর বিচার করতে হবে, এর বিচার আমরা করব। যারা সাথে থাকবেন থাকবেন, যারা থাকবেন না কোনো সমস্যা নাই, তার বিচার হবে। আজকে কোর্টে আমি 2-3 ঘন্টা ওর মামলার কাগজ খুঁজছি, পাইনি। আমাকে ইনফরমেশন দিছে
এখানে দাও, এখান থেকে কাগজ নিয়ে আসো। এবং আমরা কালকে খুব তাড়াতাড়ি হয় সানভীর বাবা, হয় সাদাত রহমানের বউ, নাহলে সাদাত রহমানের মেয়ে ফাহিম, কিংবা হচ্ছে যে আমরা যে কোনো একজনকে কালকে লাইভে আসবো। এবং আমার সাথে সম্পূর্ণ সবসময় কিন্তু মা থাকবে, এবং মা কিন্তু সবসময় আছে। মা তুমি কেটে যাচ্ছ, একটু বাম দিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এই এবং মা কিন্তু বসেছিল। মা কতক্ষণ বসেছিল আজকে আদালত পাড়ায়? কই আমি আজকে কোথায় কোথায় গেছি, কতক্ষণ বসেছিল, অপেক্ষা করছে কতক্ষণ? আজকে সারাদিনে ও তো কি দিছে, ও তো কি ওই যে আজকে ওই ইয়ে দিছে না, পিটিশন দিছে না। না না, আজকে আমি ছাত্রীর মামলার পরে আমি তোমার বসে রাখলাম, কোথায় গেছিলাম? কোর্টে যাওয়ার পর পিটিশন ছাত্রী দিছে, তখন থেকে তো তোর কাগজ খুঁজে বেড়াই। এ কোর্ট 4 তলা 5 তলা 3 তলা 8 তলা 7 তলা। আমার পকেটে ছিল 300 টাকা, আমার পকেটে ছিল 300 টাকা। এই 300 টাকা নিয়ে যে দৌড়ানটা আমি দৌড়েছি আজকে, 3টা থানায় খুঁজছি ছাত্রীর মামলার কাগজ, এবং আপনাদের দেখাই দেবো যে ও কতটা বাটপারি এবং প্রতারণা করছে। এবং আমি পুলিশ হেডকোয়ার্টারে ফোন দিছি যে আমার এই কাগজ লাগবে, বলছে কালকে আসেন, চলে আসেন। আমি ক্রাইমে কাজ করি, আমি কি পারবো না পারবো ছাত্রী অলরেডি বুঝে গেছে, না হলে আমাকে টাকা দিয়ে ম্যানেজ করে মুখ বন্ধ করতে চাইতো না। সেটাই যে তোমাকে বিশ্বাসটা দিতে চাইতো। দর্শক যে বলে প্রমাণ সংগ্রহ করাতে এত সহজ না রে ভাই, টাকাও লাগে, সময়ও লাগে, ক্ষমতাও লাগে, পাওয়ার সবই লাগে। আপনারা শুধু বলে খালাস হলে তো হয় না, এগুলো করতে কষ্ট আছে। কেন অন্য চ্যানেলে সাংবাদিকরা যায় না? কেন যায় না? কারণ টাকা লাগে, সময়। তারা চ্যানেল থেকে টাকা পাইলে যাবে, নাহলে যাবে না। আমাদের তো দায় হচ্ছে ফকিন্নি, তারপর হচ্ছে যে কি বলে চোর বাটপার সব এক বাসায় রাখছে। তনির বোন জামাই, মা বোন ভান বাসায় থাকে, 4 লাখ টাকা দিয়ে বাসা ভাড়া থাকে। আপনি বুঝতেছেন কি পরিমাণ বাটপার মহিলা 4 লাখ টাকা থাকে? চোর বাটপারের ও তো সারাদিন চোর বাটপারি করে বেড়ায়, ওর বাসা সামাল দেওয়ার জন্য তো গোষ্ঠী নিয়ে আইসা থাকতে হবে। এবং বাসার মধ্যে একটা জঘন্য পরিবেশ, এগুলো ফাহিম জানে, আমি এত কিছু বলতেই চাই না, এগুলো বের হয়ে যাবে। বাসার মধ্যে একটা জঘন্য পরিবেশ, ওই পরিবেশে মানুষ থাকে না। বাসা 4 লাখ টাকার হইতে পারে, ইন্টেরিয়র ডিজাইন থাকতে পারে লাক্সারিয়াস, বাট ভিতরটা না মাকাল ফলের মতো। এই দেখো 3 বোন 1 ভাই, তনিরা 3 বোন 1 ভাই। এক ভাই। তাহলে শামীম ভাইয়ের প্রশ্নটার মানে ক্লুটা মাথায় ঢুকলো না। উনি তিন বাবার, তার মানে কি তনি সন্তানের মা হতে চলেছে, এরকম কিছু হতে পারে। আপনারা কি ভাবছেন এই পাঙ্গাসমুখী আপনাদের এত সহজে ছেড়ে দিবে? ও চুপ থেকে আপনাদের ধরবে, তাই আপনারা ওর ফাঁদে পা দিবেন না। আপনারা ওর মুখোশ। আমরা কি বলছি, ও 100 কোটি টাকা দিলেও আমাদের কিনতে হবে না। আমরা এর শেষ দেখবো। ও ভালো হলে ভালো বলবো, ও খারাপ হলে দেশ ও জাতি। ও ভালো হয়ে যাক, কোনো সমস্যা নাই। ও লাইভে বকাবকি না করুক, ভদ্র হয়ে যাক, আমাদের ভয়ে লন্ডন পালায় থাক, বাট ওর অতীত অপকর্ম সকল কিছু প্রমাণ হবে। আগে যখন টনি গালি দিত তখন তো ক্লিপ আরো বেশি ভাইরাল হতো, মানুষ আরো বেশি টাকা ইনকাম করত, তখন টনির মাথায় আসে নাই। এখন টনি ভাবতেছে ওর ক্লিপ নিয়ে মানুষ টাকা ইনকাম করে। নাফাইসা তাসনিম, ও খুব সুন্দর একটা করেছেন, পয়েন্ট ধরেছেন যে ওর ক্লিপ ভাইরাল তো অনেক আগে থেকেই হইতো এবং মানুষ টাকা ইনকাম করতো, ও জানতো, তারপরেও তো থামেনি, তাই না? এত বছরে আজকে হঠাৎ করে কেন তার নিজেকে চেঞ্জ করার কথা মনে হলো? কারণ এখন মৌ সুলতান আর আকাশ নিবিড় বাস দিতেছে পিছন দিয়ে। আচ্ছা আমি একটা কথা বলি, এটার একটা উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার পেজে প্রতিদিন 35 লক্ষ মানুষ দেখে, আমার তো পেজে মনিটাইজ নেই, তাহলে আমি ইনকাম করছি কই থেকে? আমি শুধুমাত্র এই পেজটাই খুলছি চাকরি ধরার জন্য, ঠিক আছে? 35 লক্ষ মানুষ দেখতেছে তনির এর মানে শেষ কোথায় দেখতে চায়, এবং অনেকেই ইনফরমেশন দিচ্ছে তার ভাই একটা চিটার, তারপর হচ্ছে যে কি বলে রাসেল মিয়ার ভাই চিটার, এবং তারা হচ্ছে চোরা সার্ভার এবং আদম ব্যবসার সাথে জড়িত। অনেক রাসেলের ভাই তো পুরা বাটপার, রাসেলও বাটপার। এবং একজন আমাকে ফোন করে বলতেছে, আপু এরা ছোট ছোট মেয়েদেরকে অ্যাবিউজ করে, এবং ছোট ছোট 13-14 বছরের মেয়েকে শরীরে ব্যাড টাচ করার কারণে লন্ডনে তারা জেলও খাটছে, তাদের পিছনে পুলিশ লেগে আছে। এখানে কিছু ভালো মানুষ আছে। আচ্ছা, বাইদানিরা ও চিৎকার চেঁচামেচি গালাগাল করে, তাহলে তাদের পার্সোনালিটিও স্ট্রং। সাবা জেরিন ঠিক, একদম সুন্দর পয়েন্টে কথা বলেছেন আপু। আকাশ ভাই, আমার বাড়ি কিশোরগঞ্জ সদর, আমার বাসা থেকে সানবীর বাবার বাসা 20 টাকা রিক্সা ভাড়া লাগে,
গাইনপাড়া সানবীর বাবার বাসা, তানিয়া আক্তার। আপু আপনি কি জানেন এই পরিবার সম্পর্কে? ওর আমাদের ওর জানাবেন। বাড়ির একটা ভিডিও করে আমারে পাঠাই দেন, আমরা ওর বাড়ি দেখাই কত বড় লোক থেকে আসছে। আমাদের বাংলাদেশের মানুষের একটাই দোষ, কারো ভালো কেউ নিতে পারে না, গীবত করি, আল্লাহ পছন্দ করেন না। এগুলো বলতে হলে তনির সামনেই বলুন, ওর মতন থাকতে দেন। আপনারা কেন মাথা ঘামান? বিনা বেগম আপু, আমরা কি ঘরের চিপার মধ্যে বলতেছি? আমরা লাইভে বলতেছি, শুধু তনি না, সারা বাংলাদেশের সামনে বলতেছি। তনি আমাদের কথা শুনতেছে এবং শুনে। আর আমরা কেন ওকে ওর মতো থাকতে দিব? আমাদের দেশের টাকা সে পাচার করে বাইরে পাঠাবে, সে কালো টাকা সাদা করবে, সে 2 টাকার 3 পিস 3 টাকা 1 টাকা বিক্রি করবে, লসে বিক্রি করবে, সে প্রত্যেক সপ্তাহে বিজনেস ক্লাস বিমানে বিদেশ ভ্রমণ করবে সপ্তাহে, আর ব্যাংকের থেকে আমাদের টাকা লোন নিয়ে পরে বলবে আমি দেউলিয়া হয়ে গেছি। ফাইজলামি করেন আপনারা। আপনাদেরকে লাইভে কে ডাকে এত এত রাত্রের মধ্যে? মেজাজটা গরম করে দেয় এগুলা। কে রাখছে আপনাদের লাইভে? আমরা সাপ্লিকে সাপোর্ট দেন, আপনারা সাপ্লিকে সাপোর্ট দেন। আপনারা সাপ্লি আপনারা যে কি সাপ্রিকে করছে? বাঁচান যান। সাপ্রি বাঁচান। সাপ্রি কি করছে সাপ্রি সমাজের জন্য? একটা পরিবার, একটা ফ্যামিলির একটা মানে নাহিদা আক্তার হচ্ছে যে ছেলে মেয়ে নিয়ে তারা হচ্ছে যে একটা সংসার নিয়ে থাকে এবং ভালোভাবে পুলিশ প্লাজায় মালা নামের এক মহিলার সাথে খুব সখ্যতা ছিল, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। মালা খন্দকারকে আমি চিনি, যার সাথে ওর খুব সখ্যতা ছিল। আপনার কি মনে হয় যার সাথে সখ্যতা ছিল সে আমাদের সাথে নেগোসিয়েশন করবে? আচ্ছা ওকে, আমি অল্প একটু বুঝাই। সেটা হচ্ছে একটা মহিলা, সে হচ্ছে যে অন্যের লাং ধরে নিয়ে এসে বিয়ে করে বাটপারি করে। নাহিদা ইয়াসমিন হচ্ছে যে আপনার হচ্ছে দ্বিতীয় স্ত্রী সাদাত রহমানের। সে জিএমজি এয়ারলাইন্সে মার্কেটিং এ জব করতো এবং হচ্ছে যে ফুয়াং সিরামিক্সের সে হচ্ছে যে মালিক ছিল, সে বলে এমডি। যাই হোক, টাকা পয়সা দিয়ে ওখানে এমডি নিতে হয় এবং হচ্ছে ইয়ে করতে হয়। সেখানে হচ্ছে যে তাকে ব্ল্যাকমেল করে বিভিন্ন সেক্স ভিডিও দেখায় বিয়ে করে তার বাড়ি হচ্ছে হাতায় নেওয়ার চেষ্টা করতেছে। সেখানে আপনি তার এই বাটপার মহিলাকে সাপোর্ট করতেছেন। এ কি পরিমাণ বাটপার এটা তো আপনাদের দেখায় দেব, অপেক্ষা করেন। ও কত বড় চিটার, দুশ্চরিত্রা, মাদক সেবী, টাকা পাচারকারিনী, যত রকম খুনি, যত রকমের ডেফিনেশন তার নামে লাগানো যায়, যত রকমের টাইটেল তাকে দেওয়া যায়, শেষ হবে না। খারাপের টাইটেল। 16টা শোরুমের, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দোকানে এবং লেআউট প্ল্যান আছে কি একটু দেখবেন। ওকে ভালো করে ধরেন। হালিমা আক্তার আন্নি, অ্যাডভোকেট হালিমা আক্তার আন্নি। সেটাই, এগুলো তো আসলে আমাদের ধরার কথা না আপু। এগুলো তো আসলে আইন, ভোক্তা অধিকার বা এনবিআর এদের ধরার কথা। আমরা তো এগুলো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা জাস্ট পয়েন্টগুলো জানতে পেরেছি, আমাদের কাছে তথ্যগুলো এসেছে, আমরা এগুলো আপনাদেরকে জানাচ্ছি। এখন যারা মানে পারফেক্ট কর্মকর্তা, এগুলো কারা ধরতে পারে, এগুলো নিয়ে কারা তদন্ত করতে পারে, এগুলো কখন কে গিয়ে ধরলে এগুলো বের হবে, সেটা তো আর আমরা জানি না। আমরা তো ওই পদে নেই। তারা যে এগুলো ধরবে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ওটা বোঝাতে চাচ্ছি আপনারা ওকে যতটা দুর্বল ভাবতেছেন, আমরা দুর্বল ভাবি না। ও আসলে বিশ্বাস শয়তান। ও লন্ডনে যে আরো বেশি আপনাদের পিছনে কুকর্ম করে আপনাদেরকে শেষ করার প্ল্যান করবে। শুধু তাই নয়, আপনারা দ্রুত আটঘাট বেঁধে তারপরে সবকিছু ওর মুখোশ খুলে দেন, নয়তো আপনারা যতই গলাবাজি করেন লাভ হবে না, এটা লিখে রাখেন। ও দেখবেন মুহূর্তের মধ্যে পাবলিককে কেমন জানি একটা ম্যানিপুলেট করে ফেলে, পাঙ্গাসমুখী। শোনেন আপু, এরকম কিন্তু আমাদের সাপ্রিও ছিল, বর্ষা সাপ্রিও ছিল একটা সময়। বর্ষা সাপ্রিকে সবাই সাপোর্ট করেছে, দেখেছে। লাস্টে কিন্তু বর্ষা সাপ্রি এখন লাইভে এসে কান্না করে। সো আমরা ওকে দুর্বল একদমই ভাবছি না। আমরা জানি, আমি বারবার এখনো বলতেছি, টনি 1000, 1 লাখ, 1 কোটি অজগর সাপের চেয়ে ভয়ঙ্কর। এবং আমরা যা বলতেছি লাইভে তার থেকেও বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর, কারণ বাস্তব চিত্রগুলো আমি জানি। সো ওকে আমি মোটেও দুর্বল ভাবতেছি না। তবে হয় কি জানেন, মানুষ যে গুলি করলে না একটাই জায়গা মতো করা উচিত। তো আকাশ আর আমি টনির এইখানটাকে মানে টার্গেট করে ফেলেছি। সো একটু হলেও ও এখন কাঁপুনি উঠছে ওর। তবে ও যে মানে মরণ ছবল দিবে এটা ওর ঘুম হারানো হয়েছে। লাইভ ছেড়ে বলে কি আমার হাসপাস লাগতেছে। লাইভ করে 2 ঘন্টা, সেখানে আধা ঘন্টা পরে গেছে গা। ও জামাই নিয়ে হানিমুন করতেছে, আপনাদের দেখাচ্ছে ভালো আছে, ভালো নাই, ওকে ভালো রাখিনি। এবং আমরা কি রিপোর্টটা দেখে আসবো? একটু দেখে আসি, চলো। হ্যাঁ চলেন রিপোর্টটা দেখে আসি। হ্যাঁ, কারণ হচ্ছে যে যারা দেখেননি তাদের জন্য
ও ভালো নাই। স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা সাদাত রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায় সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এবার বুঝছেন তো যে অনুসন্ধান কাকে বলে। A to Z আপনাদের বলে দিলাম। এই মহিলাদের কতটা বাটপার এবং আরেকজনের স্বামীকে সে বিয়ে করছে এবং হচ্ছে যে বাসা নেওয়ার জন্য বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে করছে। ওটা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ নাই। ও মৌসুলদানের ভয়ে পলাইছে, কারণ আমার একটার পর একটা যেভাবে দিচ্ছে ও ঘুমাতে পারতেছে না, ওর ঘুম হচ্ছে না। আচ্ছা আকাশ ভাই, আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, কোন চ্যানেল কেন নিউজ করতেছে না এটা নিয়ে? এতদিন তো কোন একটা পাবলো নিউজ হচ্ছে। না 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 না, আমি একটা কথা বলি, আমার সাথে অনেক চ্যানেলই কথা বলছে এবং হচ্ছে আমরা তো, তুমি কাউরে দিচ্ছ, তোমাকে যতগুলো চ্যানেল বলছে তুমি দিচ্ছ, আমাকে একটা চ্যানেল 1 মাসের ইয়ে দিছে যে এটা করব এবং তাদেরকে নিয়ে হচ্ছে করতেছি। আমরা এত তো ব্যস্ত নয়, আমরা প্রতিদিন একবার করে লাইভ করব, আমরা সবাইকে জানাবো। সবাই সবার বক্তব্য বলতে পারতেছে না, ভয়ে, মামলা ভয় দেখাচ্ছে, পেজ খাওয়া দিচ্ছে। এই যে কমেন্ট করতেছে যারা, তারা কিন্তু কথা বলার তো সুযোগ পাচ্ছে। তুমি তাদের কমেন্ট গুলো পড়তেছো, তারা কিন্তু বলছে যে যে কমেন্ট গুলো পড়তেছি যাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি, এরা তো কথা বলার সুযোগ পাইতো না, তারা কি স্ট্যাটাস দেবে না? এই সাপ্লিকে না তারা ভাবেই না। এই দেখো একজন কি লিখছে, নুজহাত খান লিখছে, যারা তনির পক্ষে কথা বলে তারা সবাই সাপড়ি, এদের এত জলে কেন বুঝি না, পালিত সব। এরা কমেন্ট করে তনির পেজে স্ক্রিনশট দিবে, তার বদলে মাংনা ড্রেস নিবে। ও আচ্ছা আচ্ছা,
নাহিদা আক্তার, সানভীর বাবা ফাহিমকে লাইভে আনেন। সানভীর বাবা, ফাহিম সবাই আসবে। ভাইরাল হওয়ার বিষয় নিয়ে তনি অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিল, কেউ যদি আমার ফানি ভিডিও করে ইনকাম করে তা তো ভালো, আমার জন্য কেউ ভালো করে যদি চলতে পারে খারাপ কি, আমি এনজয় করি। বাট এখন তনি ভিডিও ভাইরাল নিয়ে এত ভীত কেন, যদি অপরাধী না হয়? নিশাত জাহান মিতু, সেটাই আপু আপনারা এটা ইন্ডিকেট করতে পেরেছেন। আচ্ছা, আপনারা কি আরো একটা পয়েন্ট ধরিয়ে দেই, যেটা মনে হয় জুলাই মাসের পরে, কিন্তু ওর হাজবেন্ড ও দ্রুত নিয়ে গিয়েছে থাইল্যান্ডে। যেই পাঙ্গাসমুখী মহিলা হাজবেন্ডকে বাসায় রেখে অসুস্থ রেখে বাহিরে থাকে, ও নিজেই বলে আমি রাত 3টা 4টায় বাসায় যাই। ওই সময় থাইল্যান্ডে নিয়ে যাবার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? এর মধ্যে কঠিন রহস্য আছে। রহস্যটা তো আমরা জানি আপু, রহস্যটা ছিল টাকা পাচারের মূল উদ্দেশ্য এবং মৃত লাশকে ইনকিউবেটরে রেখে তার সকল সম্পত্তি তার নামে করে নেওয়া, তার ব্যাংক ট্যাঙ্ক সব খালি করে ফেলা, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এবং ব্যাংককে বসে রাসে চোরার সাথে সে সব পাচারকারী চক্রদের নাম তুলে ধরেন। তনি মহিলা বলে তাকে ধরবেন আর গডফাদারদের ধরবেন না, ফাইজলামি করেন নিজেদের ভিউ বাণিজ্যের জন্য। অচিন পাখি, তুমি কেন ফেক আইডি দিয়ে এসেছো পাখি? তুমি একটা রিয়েল আইডি দিয়ে আসতা পাখি, তাহলে বুঝতাম তুমি অরিজিনালি দর্শক এবং তোমার মাথার মধ্যে গোবর কিছু আছে। তুমি ফেক আইডি দিয়ে এসেছো মানে তনি ভাতারের পক্ষে হয়ে এসেছো। না 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 না, কান টানলে মাথা আসে। গডফাদারই তো টনি, আমরা তাকে ধরছি, বুঝলেন না? সেটাই। তনির বাড়ি অষ্টগ্রাম উপজেলা, কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রাম 1.5 ঘন্টার রাস্তা। আমরা জানি তনির বাড়ি অষ্টগ্রাম, সেটা আমরা জানি। তনির জামাইয়ের নাম সোহাইব, সেটাও আমরা জানি। তনির জামাইয়ের ছবিও আমাদের কাছে আছে, তনির জামাইয়ের সাথে কথাও হয়েছে। তনি হারামজাদি দেউলিয়া হলে আমাদের সবাইকে তার ঋণ পরিশোধ করতে হবে। অতএব এই নুড মহিলা লাইভে এসে কাপড় পরে বড় বড় কথা বলে, সাপ পিটায় মানুষকে লাইভে অপমান করে, এদের ছাড় দেওয়া যাবে না। মুসলিমা আরব, এই যে এটাই হচ্ছে আসল কথা, যে এরা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করবে, ব্যাংক লোন নিবে, নিয়ে পাচার করে দিয়ে বলবে দেউলিয়া হয়ে গেছি, সপ্তাহে সপ্তাহে বিজনেস ক্লাসের বিমানে চড়ে বিদেশে যাবে, আর সেই ঋণের বোঝা চাপবে আমাদের কাঁধে। এদেরকে সাপ পিটানি দেশ থেকে বের করা উচিত। আর আবার বলে ম্যাগনা গ্রুপকে ফলো করে, ম্যাগনা গ্রুপকে যে ফলো করে, বসুন্ধরা গ্রুপকে ফলো করে, তারা তো তাদের মতোই। তাদের কাজ কি জানেন? অসহায় নিরীহ মানুষকে মেরে তাদের বুকের উপর পাড়া দিয়ে টাকার মালিক হওয়া, যেটাই তনি করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সমাজের কালো মুখগুলো উন্মোচন করার জন্য এগিয়ে যান সাদিয়া সাইফ। তবে যারা লাইভ দেখছেন তাদের সবার কাছে অনুরোধ যে আসলে আপনাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। আপনারা সচেতন না হলে সমাজে এই সমস্ত সাপ্রিদের দৌরাত্ম্য আরো বাড়তেই থাকবে। তনির অবস্থা বর্ষার মতো হবে, কারণ অহংকার পতনের মূল। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু। সেটাই, অহংকারেরও একটা লিমিট থাকা উচিত বা লিমিট থাকে। আমাদের সাপ্রিদের কোনো অহংকারের লিমিট ছিল না। তারা যা না তার থেকে 100 গুণ দেখাতে পছন্দ করে, শো অফ করতে পছন্দ করে, এবং মানুষকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এই কাপুনি নিয়ে রাসেল ভাইপারের সাথে রাত কাটায় কেমন করে? নুসরাত তানিশা। আচ্ছা, রাসেল নামটাকে অলক্ষী বলে সম্বোধন করেছেন একজন আপু, কমেন্টটা আমরা উপরের দিকে গিয়েছিলাম। আসলে রাসেল নামটা অলক্ষী না, এই সাপ্রিরাই অলক্ষী। এই সাপ্রিরা যাদের জীবনে যায় তাদের জীবন সারখার হয়ে যায়। টনি এবং বর্ষা দুই সাপ্রি একই। এই সাপ্রিরা যাদের জীবনে যাবে তাদের জীবন সারখার। এই যে রাসেল মিয়ার দেখেন কয়েকদিনের মধ্যে কি হয়। টনি আগে লাইভে চিল্লাই বলে, মোবাইল নড়ালে তোমার হচ্ছে সাউন্ডটা ইয়ে হয়, এক জায়গায় ধরো ঠিক। টনি আগে বলে চিল্লাই বলে বাড়ির শখ অনেক মানুষের রিজিক নষ্ট করেছে, অহংকার পতনের মূল। এখন তো দেখা যায় টনি অনেক অহংকার আর মানুষের খারাপ করছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এক সময় ওকে অনেক ভালো ভাবতাম। টনি আসলে ভিতরে ভিতরে ভয় পায়, বাট ওপরে স্ট্রং দেখায় যে ও কাউকে ভয় পায় না, কিছুই ভয় পায় না। আচ্ছা, দুদক নাকি ওকে ডাকলে হাসবে, ওর কাছে কিছু নাই। বেডি গাড়ি, আচ্ছা গাড়ি বাড়ি কিছু নাই। আচ্ছা আকাশ ভাই, এই রিপোর্টটা কি কিছু সত্য? এই রিপোর্টটা কিছু সত্যি? যেটা নিউজ হয়, আমরা যেটা মামলা এবং হচ্ছে জিডি হয়েছে, এগুলো তো সম্পূর্ণ আমরা দেখাবো একটা টেলিভিশন থেকে। জাস্ট
আপনাদেরকে বুঝে দিচ্ছি যে এই হচ্ছে যে অন্যের হচ্ছে যে জামাই খেকো নারী, ঠিক আছে? কারণ হচ্ছে ও কোনো সিঙ্গেল কাউকে বিয়ে করেনি, কিন্তু যে যার বউ আছে, যার টাকা আছে, যার হচ্ছে যে মানে অনেক কোটি কোটি টাকা আছে, এদেরকে ধরে, এরা তো আসে ফকিরনি ফ্যামিলি থেকে, ফকিরনি ফ্যামিলি থেকে আসে ধরে এদেরকে আসলে এদের কাজ হচ্ছে মানে টাকা পয়সা হাতে নেয় এবং বিভিন্ন মানুষের কাছে গিয়ে শুয়ে বসে দেশের বাইরে কোটি কোটি টাকা পাচার করা। এদেরকে ধরার জন্য বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু আমাকে বলা হয়েছে, এটা তো আর বলবো না কোন চ্যানেল থেকে, তাহলে হচ্ছে ম্যানেজ করে ফেলবে। যাক, বাট 4-5টা ছাপড়ি আছে, ওদেরকে ধরার জন্য বলা হয়েছে আর কি, ওদেরকে ধরা হবে ইনশাল্লাহ। আকাশ ভাই সাপড়ি লাইভে এসে কান্না করলো কোনো 4 বাচ্চার বাপকে। আরে আপনারা আর এক বোকা, 4 বাচ্চা হচ্ছে ওর যে জায়ান যারা আর বাপ মা, এই 4 জনের কথা কয় ও সব সময় মানুষকে সিম্পাথি নেওয়ার জন্য এই একটা কথাই তো ইউজ করে। আকাশ ভাই আপনার বউ বসা আফা তো কাল লাইভে এসে কান্না কাটি করছে, বললো ডায়েরিতে সব লিখে রাখছে। আচ্ছা সমস্যা নাই, ও হ্যাঁ ও ইওলো ডায়েরিতে সব লিখুক, কোনো সমস্যা নাই। ডায়েরিটা ও যখন মানে সাপড়ি যখন মানে না থাকবে আমাদের মাঝে, তখন আমরা ওর ডায়েরিতে একটা বই লিখবো। আমি শেষ কমেন্ট আর একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে মৌ সুলতানা এবং আকাশ নিবিড়, আপনাদের প্রতিটা দিনই এখন মূল্যবান, কারণ এই পাঙ্গাসমুখী আপনাদেরকে শেষ করার জন্য সবচাইতে বড় প্ল্যান করছে। কামরুন নাহার, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য। ইনশাল্লাহ আমরা খুবই সাবধানে আছি, সচেতন আছি, দোয়া করবেন আল্লাহ যদি হাত রাখে অবশ্যই বেঁচে থাকবো এবং সত্যের জয় হবে। সত্যর জয় পৃথিবীতে যুগে যুগে হয়ে এসেছে, আমাদেরও জয় হবে। এবং যদি অন্যায় বা পাপ করে থাকি সেটা সাজা হিসেবে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাজার আওতায় নেবেন, আল্লাহ আমাদেরকে সাজা দিবেন, আল্লাহ আমাদের জয় দিবেন ইনশাল্লাহ। সানবীর বাবাকে লাইভে আনেন, অনেক কিছু জানা যাবে। লিনা আক্তার, জি আপু নিয়ে আসবো, আপনারাও একটু চেষ্টা করেন, দেখেন আনতে পারেন কিনা, আমরাও চেষ্টা করতে থাকি, দেখা যাক কার লাইভে আসেন উনি। এখানে আপনার মায়ের, শিরিন আক্তার, এখানে আপনার মায়ের কাজ কি, আপনার কাজ কি সেটা, আচ্ছা দাঁড়ান আগে বলে। শিরিন আক্তার, এই এর আছে দালাল একটা, শোনেন তোমার কাজ কি আমাদের লাইভে, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। এখন বাজে রাত 1:30টা প্রায়, এখন তোমার কি কাজ আমাদের লাইভে, আর মায়ের কি কাজ সেটা যদি তুই জানতিস সাপড়ি তাহলে এই প্রশ্নই করতি না। তোর তো বাপ মা নাই, তোর তো বাপ মা নাই, মা তোমার এখানে কাজ কি বলো? একজন মা মাঝরাতে তার সন্তানের সাথে লাইভে বসে আছে, একজন মা সত্যের জন্য তার সন্তানরা সত্য নিয়ে কথা বলছে, আর সেই মা সেটা শুনতেছে, যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, প্রতিদিন কোর্টে যাচ্ছে, প্রতিদিন থানায় যাচ্ছে, ধরার জন্য ছাপড়ি ধরার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তার এত দুঃখ, সে লাইভ দেখুক না, যে দুঃখ পায় সে দেখুক না, সে তো নারী না যাদের কলঙ্ক, যে আমাদের ইয়ে ভাবে তারা তো নারী জাতের কলঙ্ক। বর্ষা ভাবতো, এখন কান্দে, মাপ চায়, ঘুমাতে পারে না, টাকা নাই, বাপ মা মরে যাচ্ছে, 4 বাচ্চা গেল, বিপদে। আমরা বলে খেতে পাই না, আমরা বলে খেতে পাই না, আমরা তো কাউকে বলিনি যে আমরা খেতে পাচ্ছি না। ও এখন কাঁদে কেন? এই লাইভের মাধ্যমে আমি সাপড়িকে একটা বুদ্ধি দিতে চাই, সে সুন্দর করে একটা স্টিলের বাটি নিতে পারে, ভাঙা বাটি টাটি নেওয়ার দরকার নেই, স্টিলের বাটি একটা নিয়ে তাদের বাগান বাড়ির সামনে বসে যেতে পারে 4 বাচ্চাকে নিয়ে। আই হোপ খুব সুন্দর হবে, সে মামলাও চালাতে পারবে, 3 বেলা খেতেও পাবে, খেতেও পাবে। বলি সে তো ডিজিটাল ভিক্ষা পারতেছে না, 15 টাকা 20 টাকা দিচ্ছে, তাহলে কতটা অবনতি হলে মানুষের এক সময় কি পরিবারের মানুষ অপমান করে, কি পরিবারের মানুষ অপমান করতে মানুষ। হলুদ সাংবাদিক যে বলছে যে একটা হলুদ সাংবাদিকের ঝালে নিতে পারছিস না, তার লাল সাংবাদিকের ঝাল তুই কেমন নিতি? আজকে তো আমরা দুজনেই লাল পড়েছি, আমি লাল আর আমি হলুদ, লালে লাল ঝাল ঝাল। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই, ইনশাআল্লাহ আমরা জয়ী হবই, আমরা সংগ্রামে নামছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
আচ্ছা, 2 বাচ্চা না আপনার বউয়ের? আরে প্রাক্তন বলো, প্রাক্তন। 2 বাচ্চা আর বাবা মা, এই হলো 4 জন। একজন কি লিখছে, আন্টি না থাকলে লাইফ জমে না। আই লাভ ইউ। আপনারাই সব বলেন, আপনারাই সব বলেন, আমরা আসলে কি বলবো। সেটাই, আমাদের হচ্ছে আন্টির মতো মা প্রয়োজন। যেমন আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে বাধা দেয়, চুপ করে থাকো, কথা বলো না, ভয় পায়। আন্টি একজন সাহসী মা, যে কিনা তার ছেলের সাথে যুদ্ধ করতেছেন সত্যের জন্য, এবং হ্যাঁ, সত্যের জন্য তার ছেলের সাথে যুদ্ধ করতেছেন, ছেলেকে সাপোর্ট আইন, দিচ্ছেন, তার ছেলে যেন আইন, ন্যায্য বিচার প্রশাসন, পান। টেলিভিশন, শোনো, কোর্ট, কাছারি সব জায়গায় এবং অনুষ্ঠান করে একটা আমার কথা মা বলি। থাকে। শোনো, মৌ একটা কথা বললি, ওই মেয়ে যদি আমার ছেলেকে বিয়ে না করতো, শত শত নারী, কোটি কোটি নারী, হাজার হাজার নারী, কাউরে কথা বললাম না যে বিয়ে করতে। আমি কেন বলবো বর্ষা আমার ছেলেকে বিয়ে করতে? আর বিয়ে সেটাই করে তো। সে মেয়ে সংসার করে, সে মেয়ে না শিখে গেল কেমনে? তারপরে এটাই তো, আমরা- এতদিন তো আন্টি ফেসবুকে এসে বললো না যে অমুক আমার ছেলের বউ, এতদিন তো আকাশ লাইভে এসে বললো না যে অমুক আমার বউ। অমুক আমার বউ। আজকে কেন বলতেছে? কেন বলতেছে? আর ও অন্যায় করে গেল, আমরা প্রমাণ দিতে 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 দিতে, হ্যাঁ, আমরা প্রমাণ দিয়েই যাচ্ছি, দিয়ে ওরা অপকর্ম করবে, আচ্ছা আমরা ভাই, প্রমাণ দিয়ে যাবো। ভাই তনির ভিডিও লিংক দেখুন, ভাইরাল হয়েছে। কিসের ভিডিও লিংক? কে এটা কমেন্ট করছে? পাঙ্গাস মুখীর হিজাব পরা বান্ধবী টং দোকান ছিল ড্রেনের উপরে 2017 সালে, ওইটা একটা সাইকো, এই জন্য সরে আসছি। আচ্ছা শুনেন, সানভি, আমি আকাশ ভাইকে কিন্তু কালকে বলছিলাম লাইভে কথাটা, যে তনির উত্থান 18 সাল থেকে, 17 সাল থেকে একটু একটু, 18 সাল থেকে উত্থান, 18 সাল থেকে 2025, 7 বছর টাইম। সকল কিছু ঘটেছে এই 7 বছরের মধ্যে, সকল কিছু। যারা যারা বর্ষার বিরুদ্ধে ভয়েস রেজ করেছে, এরা সবাই পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য করেছে। একমাত্র আকাশ নিবিড় অরিজিনাল ভিকটিম। তার মায়ের কেমন লাগছে, সে কিভাবে সহ্য করছে, তার মা লাইভে অবশ্যই থাকবে, সোনার বাংলা। এটাই যে একজন ভিকটিম। আচ্ছা, আন্টি আর মৌ আপু লাল সাংবাদিক, আর আকাশ ভাই হলুদ সাংবাদিক, তাই হলুদ করছে। আচ্ছা, চালিয়ে যাও, আমরা আপনাদের সাথে আছি। আমরা তনির জি আন্টি, হ্যাঁ আমাদের রক্ত লাল, আমার ছেলে হলুদ, আমরা লাল। আমরা লাল। লালের মানে কি জানো? পাওয়ার, শক্তি, সত্য, সততা, এগুলো হচ্ছে লালের মানে। আর হলুদের মানে কি জানো তোমরা? বিশাল গুরুত্ব হলুদ। হলুদ নিয়ে কালকে বলবো। হলুদ ঝাল লাগে না, কিন্তু হলুদ ছাড়া চলে না। জায়গা মতো, জায়গা মতো, জায়গা মতো, ঠিক জায়গা মতো। সেটাই বললাম, হলুদ জায়গা মতো। হলুদ ঝাল লাগে না, কিন্তু হলুদ ছাড়া চলে না। অ্যান্টি প্রোটেক্টেড, কারণ হচ্ছে রোগ, বেশি রোগ হলে, মানে বেশি পাগল হলে অ্যান্টিভাইরাস হলুদ। আচ্ছা, সাবধানে থাকো আপু ভাইয়া। থ্যাংক ইউ নাফাইসা তাসনিম আপু, দোয়া করবেন সব সময়। আকাশ ভাই, আজকের মতো চলে যাই আমি, আমার ওষুধ খেতে হবে, কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, বাইরে থেকে এসেই লাইভে ঢুকছে, একদম সারাদিন বাইরে ছিলাম আজকে। আমরাও বিদায় নাই, সারাদিন কোর্টে আজকে দৌড়াদৌড়ি করছি। আমরা তো আমরা এত প্যারা নাই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একদম শেষটা একটা বলে দিই, সেটা হচ্ছে যে মৌ সুলতানার যেটাতে ভিডিও করতেছে সেটাই তার পেজ এবং আইডি খেয়ে দিচ্ছে। আমি তাকে লাইভে নিয়ে আসার কারণে হচ্ছে যে সে অনেক কথা বলতে পারতেছে, আপনাদের কমেন্ট পড়তে পারতেছে, এবং অনেকে আছে যারা স্টারে দিতে পারতেছে না ভয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে, আপনাদের হাত পাও ধরে কমেন্ট ডিলিট করাচ্ছে। এই জন্য আমরা 1 ঘন্টা আপনাদের কমেন্ট গুলো পড়তেছি, আপনাদের মনের ভাষাগুলো। আমার লাস্ট প্রশ্ন আকাশ ভাই, আমার লাস্ট প্রশ্ন অডিয়েন্সের কাছে, আমার অডিয়েন্সের কাছে লাস্ট প্রশ্ন। আমি সানভিজ ভাই তনিকে বাধ্য করেছি বিয়ে স্বীকার করাতে, আমি সানভিজ ভাই তনিকে বাধ্য করেছি মানুষের কাছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে, এবং সানভিজ ভাই তনি এখন সে খারাপ ভাষা বলবে না বলে প্রমিস করেছে। এগুলো আমি আকাশ ভাই করেছি। এখন আমি মিথ্যা বলতেছি, তনির দাবি অনুযায়ী সে ইয়াবা খায় না, সে তুহিনকে চেনে না, সে টাকা পাচার করে নাই, সে এই করে নাই, সে সেই করে নাই, তার ফ্ল্যাট নাই, তার গাড়ি নাই, ওকে, এভরিথিং ইজ ওকে। আমি মিথ্যুক। আমার পেজগুলো খেতে হবে কেন? আমার কথা বলা আটকাতে হবে কেন? আমাকে আটকাতে হবে কেন? কেন কেন কেন?
কেন 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 বলো। আচ্ছা, আমরা লন্ডনে থেকেও আমরা লাইফে কি লেখছে, লাইভ ধরে লন্ডন থেকেও বিজনেস ক্লাসে যেতে পারি না। ওই তনির এত অহংকার অহংকার। দেখেই মানুষকে কি ফকিন্নি বলে। আচ্ছা, রেহানা ইসলাম আপু, সেটাই যে যারা আমার মনে হয় লন্ডনে বছরের পর বছর বসবাস করে, তারাও একটা ক্লাসের মানুষ বিজনেস ক্লাসে যাতায়াত করতে পারে না বছরের পর বছর, 2 বছরে 3 বছরে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে যে ভাইরা থাকেন, তারাও কিন্তু ভালো স্যালারি পান, তারাও হয়তো বিজনেস ক্লাসে চড়তে পারে না। এমনকি বাংলাদেশে যারা এমপি মন্ত্রীরা ছিলেন, তারাও হয়তো সবসময় বিজনেস ক্লাস ইউজ করেন নাই। আমার জানা মতে এয়ার অ্যাম্বুলেন্স ইউজ করেছে এ পর্যন্ত শুধু ওবায়দুল কাদের, আর কোনো মন্ত্রীও কখনো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশের বাইরে যায় নাই। অথচ আমাদের তনিয়াফা এতটাই ধনী, এতটাই ধনী, এতটাই ধনী যে 1 কোটি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে জামাইকে ব্যাংকক নিয়ে যায়। জামাইয়ের হসপিটাল বিল চাই 10 কোটি টাকা। হ্যাঁ, আর 7 দিন পর পর সে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ করে। এত ধনী আমাদের তনিয়াফা মাত্র 7 বছরে। শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ও হচ্ছে যে একটা পাদ মারলো মানুষকে লাইভ করে দেখায়, ওর জামাইদের হচ্ছে যে নিয়ে ঘুরতেছে লাইভ করে দেখায়, ছবি তুলে দেখায়। ওর জামাইকে যে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে বাইরে থেকে ভিডিও দেখাতে বলো, চ্যালেঞ্জ দিলাম। এবং হচ্ছে যে ওর জামাই যে এত টাকা খরচ করছে কোথায় দেখাতে বলো, কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিছে। ও পারবে না, ওর একটা মৃত্যুক বাটপার। ওর প্রমাণ পেয়ে গেছি আমরা এই যে রিপোর্টে, যে সাদাত রহমানকে চিটারি করে বিয়ে করছে, এটা আমাদের কথা না, নাইদা ইসমিন তার দ্বিতীয় স্ত্রীর কথা। আমরা এই সূত্র ধরে বের করব ও কি পরিমাণ বাটপার এবং কি পরিমাণ মিথ্যাবাদী। আগে ছিল তো, এখন নমনীয়, কারণ ও ধরা খেয়ে গেছে। ও ধরা খেয়ে গেছে বিধায় ও আর কথা বলতে চাচ্ছে না। ও পালাইছে কেন? কারণ ঘুমাতে পারে না। আমাদের সেই লাইভে দেখছো কি হচ্ছে, আমার হাসপাস লাগতেছে। মা দেখছো? যখন কথা বলে, আমার এক সিনিয়র সাংবাদিক বলছে মানুষ কতটা অসহায় হলে 2 ঘন্টায় কাগজপত্র নিয়ে লাইভে দেখাচ্ছে এটা এটা সেটা। তার মানে আমি বলে মঞ্জু ভাই বলতেছে যে তুমি মানে এত করে লাউডলি কথা বলতো, মানুষকে বুঝাতো, করতো, সে করতো, গালাগালি করতো, সেই তনি 2 ঘন্টা মানুষকে বুঝাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা অসহায় হলে এবং বিপদে পড়লে সে 2 ঘন্টা মানুষকে বুঝাচ্ছে এবং বলতেছে সে আর গালাগালি করবে না। তার মানে কি, এই যে কেবল প্রথম ধাক্কায় তো ও শেষ হয়ে গেছে। আমরা তো কেবল একটা সূত্র পাইছি, কি বের করবো, কি যে বের করবো। বর্ষার কি তেজ কম ছিল? বর্ষার কি তেজ কম ছিল? আজকে কই বর্ষার তেজ এরকম তো নিরব হবে। এবং মাঝরাতে একটা মায়ের মুখের কথা তুমি কবুল করো আল্লাহ। এই অসহায় মা, আমি বলবো যে মার কিনা রাতের পর রাত ঘুম হারাম করেছে এই সমস্ত ছাত্রীরা। 1 বছর হলে এই ঘুম হারাম, রাতের ঘুম হারাম। আজকে দেখলাম যে ঘুম হারাম। আমরা প্ল্যান ছিল 2 ঘন্টা লাইভ করব, কিন্তু সেখানে মৌসুম 1 ঘন্টা 30 মিনিটে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমানোর চেষ্টা করতে। কিন্তু আমার মা দেখেন, এই যে আমার দিকে দেখেন, আমি আজকে সারাদিন খুব আচ্ছা আমি বলি মা, একটা মিনিট। আমি গতকালকে আমি যখন হচ্ছে আমার কোর্ট থাকে, আমি সেদিন রাতে ঘুমাই না। আমি জাস্ট 1 ঘন্টা জাস্ট গান শুনছি। গান শুনে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে আসছি কয়টায়? 3টার সময়। আজকে কিন্তু অফিসে যাইনি। 3টার সময় আসে মনে হলো যে ঘুমাবো, পারিনি। সাপ্লি আসলে মাথা নষ্ট হয়ে যায়। শেয়ার দেই, তোমার ভিডিও, এই ভিডিও, পেজ চেক করা, আইডি চেক করা, বিভিন্ন জায়গায় থেকে ফোন দিচ্ছে। আগামীকাল হচ্ছে মিরপুরে একজনে 100 কোটি টাকার একটা কাজ দিচ্ছে, 100 কোটি টাকার কাজ। আমি বলছি আমার টাকা লাগবে না, আমি করে দিচ্ছি, আপনি ভালো থাকেন। যমুনা গ্রুপের মতো একটা জায়গা, 30 বিঘা জায়গা, আমাকে বলছে ভাই আমার দলিল আছে, আমি নিতে পারতেছি না ভাই, কাজটা করে দেন, আমি সমস্যাটা করে দেন। এইগুলোর মধ্যে মা আবার হচ্ছে যে মুরগির মাংস নিয়ে এসে রান্না করে খাওয়াচ্ছে। তাহলে আমি ঘুমালাম কখন? আমি এখনো দেখেন, এখনো মনে হচ্ছে যে আমার চোখে মুখে ঘুম না।
আমরা সাপরিকে শেষ দেখবো, এবং হচ্ছে যে সে কেন মিথ্যা বলবে, এবং আমার মতো একজন সাংবাদিককে, সিনিয়র সাংবাদিককে সে টাকা দিয়ে কিনে চাকর রাখবে, আমার বাবা মাকে বলবে চাকরের বাচ্চা। আমি আর বলছি না, ওর আমি গোয়ার লাল সুতা বার করে দেখাবো, আজকে চ্যালেঞ্জ করতেছি। এবং আগামীকাল সাদাত রহমানের বউকে আমরা লাইভে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এর লাস্টে এটা পড়ো। আজকে একটা ভিডিও দেখলাম, টনি বলতেছে নেক্সট উইকে লন্ডনে শোরুম ওপেন করবে। কত উইক চলে গেল লন্ডনে, কেন শোরুম দেখায় না? ওর অ্যাড্রেস তো দেয় না। লন্ডনে শোরুমের কথা বাদ দাও, ওর দুবাই শোরুম কই? দুবাই শোরুম নিয়ে না কত ভিডিও বানাইছে, কত কথা বলছে, আমার দুবাই শোরুম, দুবাই শোরুম, দুবাই শোরুম, দুবাই 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 শোরুম কোথায়? কোথায় দুবাই শোরুম? আমি আমেরিকাতে থাকি 10 বছর, আমি জব করি, আমি নিজেও বিজনেস ক্লাসে চড়তে 3 বার ভাবি। অর্পিতা দাস, দেখেন আপু, এই যে আপনাদের এগুলো অ্যাপ্রিসিয়েশন, যে আপনি 10 বছর আমেরিকাতে থাকেন, নিজে জব করেন, আপনি বিজনেস ক্লাসে চড়তে 3 বার ভাবেন, এরকম অনেকেই আছে। বাট এই সাপরিরা সপ্তাহে সপ্তাহে বিজনেস ক্লাসে, টার্কিশ এয়ারলাইন্স পৃথিবীর সবচেয়ে, আই থিঙ্ক এই মুহূর্তে তার মানে সবচেয়ে এক্সপেন্সিভ এয়ারলাইন্স এর মধ্যে টার্কিশ এয়ারলাইন্স একটা। টার্কিশ এয়ারলাইন্সে বড় বড় বিজনেস ম্যাগনেট যারা আছে তারা যাতায়াত করে আমার জানা মতে। সে কত বড় বিজনেস ম্যাগনেট হয়ে গেছে মাত্র 7 বছর। মাত্র 7 বছর। আই টেল ইউ এগেইন, মাত্র 7 বছর। 7 বছর, বারবার বলতেছি, 7 বছরে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মাফিয়া সম্রাজ্ঞী টনি। মাত্র 7 বছর। প্লিজ সানভীর বাবাকে আনেন। হ্যাঁ, হাজার হাজার মানুষকে সে বলে যে ফকিন্নির বাচ্চা, এই বাচ্চা, সে বাচ্চা। গতকাল দেখবা একটা ভিডিওতে কি বলছে, একটা খালি ওর হচ্ছে একটা হিজাব পরা নৌকার উপরে একটা ছবি ছেড়ে দিছি, ওর গোয়া মাথা শুকায় গেছে। বলছে হ্যাঁ এটা হতে পারে, আমি ফকিন্নি ফ্যামিলিতে আসতেই পারি। তাহলে তুই কেন বলিস চাকর বানা রাখবি? মানুষকে কেন বাচ্চা বলবি? আমি ফকিন্নি ফ্যামিলি থেকে এসে এখন পরিশ্রমের মাধ্যমে এখানে এসেছি, এটা সে বলে। এটা তুই যদি মানুষকে ফকিন্নির বাচ্চা বলিস, তুই তো নিজে ফকিন্নির বাচ্চা। তুই নিজে ফকিন্নির বাচ্চা হলে তুই আমাদেরকে তুই ফকিন্নি বলবি কেন? তোর যদি ভালো না লাগে তুই সোশ্যাল মিডিয়াতে জাগা, তুই ব্যবসা করবি, তুই তোর যা মন চায় তুই করগা। সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলবি, বড় বড় লাং ধরে হচ্ছে দেশের বাড়ি যাবি, নিজের বাচ্চা, মানুষের বাচ্চা অন্যের দিয়ে গোজাবিল দিবি। আর আমরা কি ভাইসে আসছি? আমরা কি ডেউটিন? হ্যাঁ, আমরা হলুদ লাল, বুঝতেছিস না? কেবল তোর হচ্ছে যে সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের বাড়ি ঘর তুই যে চিল্লাইছিস যে আমাকে যদি বিয়ের স্বীকৃতি না দেয় আমি হচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখাবো, এই করব সেই করব। তোর হচ্ছে যে একটা সময় যৌবন ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের পাওয়ার, এবং হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যে ছেলে তুহিন, তার পাওয়ার দেখাতে তোর বাপ নিয়ে দেখে এখন তোর পাওয়ার দেখতেছে। আয়, তোর কাকে নিয়ে আসবি, নিয়ে আয়। তোর বললাম না তুই যে আয় আমার সাথে, তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই স্বরাষ্ট্র উপদেষ্টা, তুই একটা কথা বলবি, আমার মা একটা কথা। আমি কথা বলি না, আমি আমার বাম হাত হিসেবে রাখছি আমার মাকে। এই বলো সব। আমার ডান হাতকে জানো, আমার ছোট বোন এখনো আসে নাই, ও এখনো বেরই হয়নি। বলছে যে এগুলো ছাপড়ি নিয়ে কথা বলার সময়, ওর তুই কথার ঝালে নিতে পারবি না। তুই তো কেবল মৌ সুলতানার করতেছিস, তুই মৌ সুলতানার জ্বালাই তো নিতে পারতিস না। আমার একটা বোন আছে নাম হচ্ছে শানু, ও তোর সম্বন্ধে যা জানে তুই লোডে নিতে পারবি না। বলছে মা আছে, কোনো সমস্যা নেই। পুলিশ প্রশাসন কোন জায়গায় যেতে বলিস? তুই আয়, তুই এক পাশে দাঁড়াবি, আমার মা এক পাশে দাঁড়াবে। আমার লাগে না, আমি তো ক্যাপ্টেন, আমি তো এই গল্পের ক্যাপ্টেন। এক মৌ আর মা দুইজনরে দুই পাশে ডাকছি। ছাপড়ির একটা ভিডিও আমি বলি, আমাদের হচ্ছে একটা গুগল একটা আছে, সারা বাংলাদেশে তো এভারেজ 200 মানুষ দেখতো, ঠিক আছে? আমি, রুহি আপা, তারপর হচ্ছে যে আরেকজন ছিল দেশের বাইরে সঞ্জিদা আপা, আমরা 3 জন মিলে লাইভ করতাম। আমার এভারেজ ভিউ ছিল 200। তুই জানিস এই মৌ আর মা আমাদের এভারেজ ভিউ কত? 40,000। গুগলে দেখাইছে আমরা 3 জন মিলে হচ্ছে ছাপড়িকে নিয়ে করতাম, যখন একদম হিউজ পরিমাণ টান উঠতে, তখন আমাদের ভিউ ছিল 200 এভারেজ। আর মা আর মৌ সুলতানা আমাদের এভারেজ ভিউ 40,000। মানুষ জানতে চায় এবং মানুষ বুঝতে চায় যে আসলে এরা আসলে সমাজের কি নারী জাতির কলঙ্ক, এদেরকে ধরতে হবে, এদের আমাদের নৈতিক দায়িত্ব। আমার পকেটে আমি 300 টাকা নিয়ে আমি দৌড়াচ্ছি, আমার কাছে আমার পকেটে 300 টাকা, আমি কোটিপতি না, আমি মধ্যবিত্ত
কিন্তু আমি কিন্তু জমিদার। আমি এই যে আমার এখানে দেখ, এই যে রাস্তিকা, আমি যেটা বলি সেটা করি। তোর বলছি না তোর লাল সুতা বের করবো আমি, তুই কোথায় থেকে কোথায় আসছিস এবং কত টাকা পাচার করছিস দুদক থেকে। তুই এখন কেন বলতেছিস যে তোর বাড়ি ঘর নাই, 1,52,000 টাকা? তুই মানুষের ফকিন্নির বাচ্চা বলছিস, আজকে তো তুই নিজেই ফকিন্নির বাচ্চা। এখন আবার ফকিন্নির বাচ্চা বলতেছিস নিজেকে, আবার বিজনেস ক্লাসে ইয়ে করতেছিস। এটা তো তুই কি বলে, তুই মানুষকে দেখানোর জন্য এগুলো করতেছিস। তুই যারা সিটার এটা প্রমাণ করার দায়িত্ব আমি নিছি, এগুলো আমরা এটা করব। যারা সঙ্গে আছে থাকবেন। দেশের বাড়িতে আমাকে হাজার হাজার স্ক্রিনশট দিচ্ছে এবং যে রাসেল চোরা ওর ভাই ও একটা বাটপার, 3টা মেয়েকে প্রেগনেন্ট করে ও পালাইছে। এগুলো কি আমাদের কথা? আমাদের ইনবক্স আছে, যখন মামলা হামলা যত কিছু হবে আমরা প্রমাণ দেবো। এই যে সূত্র, আমরা তাদেরকে দেখাবো, আপনাদের দেখানোর তো আমাদের দায়িত্ব না। আপনারা হচ্ছে যে ওই যে কি বলে তার সামসামি করতেছেন কেন জানেন? কত ওই যে 120 জন, তাদের হচ্ছে যে 120 জন ব্লক করে দিলে আপনারা দেখবেন না। কারণ এই যে এখন যারা কথা বলার সুযোগ পাচ্ছে এবং কথা বলতেছে, তারা একসময় পাইতো না, তারা কিন্তু কথা বলতেছে। কারণ কথা বলার জন্য একটা 3 জন, আমাদের সাথে 3 জন থাকবে সারা বাংলাদেশে। আকাশ ভাই একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমি তো হচ্ছে গিবত করে করে টাকা ইনকামের জন্য গিবত করি, ফেসবুকে এত কথা বলি। এখন আমার যে কোনো পেজ নাই, তাহলে কি কালকে থেকে আমি আর ভাত খাবো না? আমার তো ইনকামই বন্ধ। না তোমার তো একটা পেজ খুলে দিলাম, ওই পেজে যা টাকা আসবে ওটাতে আমরা মামলা চালাবো। আমাদের তো অনেক টাকা আছে, আমাদের 3 দিনের হচ্ছে যে কি বলে 3 দিনের হচ্ছে লাইভ করে আমরা $47,000 কামাইছি, তাই না? আমরা ওটাতে মামলা চালাবো, বিজনেস করে আমরা প্লেন কিনবো, সমস্যা আছে? কিন্তু সাপ্রির কোনো ক্ষমা নাই। সাপ্রির মা, তুমি বর্ষার দিকে ক্ষমা করবা? জীবনেও না। শুধু আর আমি তো টনি সাপ্রিকে ক্ষমা করব না, কখনোই না। আমার জীবন দিয়ে হলেও সত্য উন্মোচন করব। আচ্ছা, টনি ওই দিন 2 ঘন্টা লাইভে এই কথাটা বলছিল, সাদাতের সেকেন্ড ওয়াইফের একটা ফার্স্ট ফ্ল্যাট আছে, ওইটা তো ধরার প্রশ্নই আসে না। আমি ওইখানে যাওয়ার প্রশ্নই আসে না, তাই আমি ভাড়া বাসায় থাকি। আচ্ছা, তখনই জানতে পারলাম টনি থার্ড ওয়াইফ, বাট আগে জানতাম টনি সেকেন্ড ওয়াইফ। এখন নিউজে সেকেন্ড ওয়াইফের কাহিনী বের হয়ে গেছে। নাফাইসা তাসনিম আপু, অ্যাকচুয়ালি কিন্তু টনি যে তৃতীয় স্ত্রী, এটাও আমি আমার মৌ সুলতানাতে বলেছিলাম যে টনি সাদাত রহমানের তৃতীয় স্ত্রী। আমার পেজটা তো এমনি গায়েব করে নাই টনি আপা। আমি তখন এটা বলেছিলাম আমার ওই পেজে যে ও 3 নাম্বার বউ হচ্ছে সাদাত রহমানের। সাদাত রহমানের আগের 2 ঘরের এক ঘরের ছেলে আছে, এক ঘরের মেয়ে আছে। তার ফার্স্ট ঘরের যে ছেলেটা তারা টনির আগে পিছে নাই, বাট সেকেন্ড ওয়াইফটা তো বাংলাদেশি। আপা টনির প্রথম স্বামীকে খুঁজে বের করেন সুমাইয়া শফি। আপা টনির প্রথম স্বামীকে জানি, তার নাম সোহাইব, তার সাথে আমাদের কথা হয়েছে। চলে আসবে, গান গায়ে লাইভ করে চলে আসবে, দেখবেন তাকেও আপনারা পেয়ে যাবেন। তার আইডি লিংক চাইলে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট সে সবার সাথে কথা বলবে না। সে খুবই সোভার এবং ভালো ফ্যামিলির ছেলে, ভালো মানুষ এবং তাকে মিথ্যা বিলেম দিয়ে তাকে ডিভোর্স দেন। এই টনি হচ্ছে যে তাকে সংসার করবে না এবং হচ্ছে বিভিন্ন ক্যাসাল মেসাল করে থেকে আসছে, ঠিক আছে? ওই লোকটা এখনো বিয়ে করেনি, কারণ বিয়ে করলে, ঠিক আছে, বিয়ে করলে তাহলে তো হতো, যেহেতু সানভি আছে। না বিয়ে করছে তো, ও তো বলে যে বিয়ে করছে, ভাই বোন আছে। হ্যাঁ ভাই বোন আছে, সানভির ভাই বোন আছে। আমি যতদূর জানি যে বিয়ে করেনি, সেই লাইফটাই বন্ধু বান্ধব, সে একটা গান পাগল মানুষ। না বিয়ে করছে। সানভির বোন আছে মনে হয়, 2টা বোন আছে, ভাই নাই, বোন আছে, বিয়ে করছে, সংসার আছে। যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। এনার্জি লাগবে, যদি কারো এনার্জি না থাকে বেশি বেশি খেজুর খাবেন, এটা হচ্ছে আমার টিপস। যদি ক্ষুধা লাগে, আন্টির সাথে কথা বলবেন, আন্টির সাথে কথা বলে এনার্জি চলে আসবে। আমি আবারও বলছি, কারো যদি এনার্জি কমে যায়, সারাদিন কোটেছিলাম। আচ্ছা বলি, কারো যদি আমি বলি সেটা যে আমার এনার্জি কিভাবে আসে। কারো যদি এনার্জি কমে যায়, দুঃখের গান শুনবেন, এনার্জি পাবেন। এবং বেশি বেশি খেজুর খাবেন, খিদে লাগলে খেজুর খাবেন, স্টেমিনা পাবেন। এবং দেখেন 1 বছর হয়ে গেল, সাপ্রিরা সবকিছু গোয়া মাথা লাল সুতো সব বের করে ফেলছি, এবং এখন শুধু টনির পালা। টনি এটা বের করতে পারলে হয়তোবা ভালো কাজের সাথে দোয়া করবেন। না, দিশা 5 জনের তো আমার অফিসিয়াল 5 জনেরই দায়িত্ব দিছে।
আল্লাহ হাফেজ। এরপরও এই পাঙ্গাসমুখী একদিন লাইভে নিজে স্বীকার করেছে আগের ওয়াইফকে বকাবকি করেছে। আমি একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, মাঝে কি করছো ওই মহিলাকে আমি ভেবেছিলাম নকল, পরে দেখি না এটা আসল করেছে। বলে কি আমার হাজবেন্ডের বাসায় থাকবে কেন, পরে ডিভোর্সের পরে আমার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ কেন থাকবে বলেন, ও কতটা খারাপ ওই সময় বুক ফুলিয়ে কথা বলছে একটা লাইভে। এটারও প্রমাণ বের করেন, ওই লাইভটা অবশ্যই আছে। সে ওই লাইভটা যে কোন লাইভ খুঁজে হাজার হাজার লাইভ করছেন, আর এখন তো বেছে বেছে ও ডিলিট করে দিবে লাইভ। আচ্ছা সমস্যা নাই, আমরা আল্লাহ যতটুকু আমাদের সামর্থ্য দেয় আমরা ততটুকু ইয়ে করবো। এবং হচ্ছে যে ও বলছে যে তার কিছুই নাই, দুদক তার কিছুই নাই, সে ক্ষমা চাচ্ছে, নমনীয় হয়েছে, এটাই আমরা প্রথম সাকসেস। তো মোর সাথে ভালো থাকবেন, বেশি বেশি ঘুমান, ঠিক আছে? এবং এনার্জি লাগবে। পেজ আছে, তো পেজ একটা আছে না, ওই পেজে আপনার হচ্ছে যে ভিডিও ছাড়তে থাকেন, সমস্যা নেই। ওটা দেখি কে কে আপনার পেজ নষ্ট করে বা এটা। দর্শক সেটা হচ্ছে যে আজকে ইয়ে ছিল যে মা কথা বলবে বর্ষা চৌধুরীকে নিয়ে, সাপরি এবং মৌসুদানা কথা বলবে তনিকে নিয়ে। আমি জাস্ট এটাই বলি যে আজকে কোর্ট ছিল, কোর্টে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে ও একটা মিথ্যা মামলা করছে, যে আমি 15,000 টাকা একটা ইয়ে করছিলাম, যে লিফলেট করছিলাম যে কাজীকে যে বের করে দিতে পারবে আমি তাকে 15,000 টাকা পুরস্কার দেবো। কাজীকে বের করছি কারণ সে আমাকে বিয়ে পড়াইছে। এই বর্ষা চৌধুরী হচ্ছে যে শরীফ ভূঁইয়া নামে একজন অ্যাডভোকেটের সাথে হাত মিলে, ঠিক আছে, আমার হচ্ছে কাগজপত্র সব সরিয়ে ফেলছে যে আমি পারিনি, কিন্তু এক পর্যায়ে ডিবি সিআইডি থেকে আমি নাম্বার খুঁজে বের করে কাজীকে বের করছি। কাজীকে বের করে কাজীর স্বীকারোক্তি পাইছি এবং কাজী স্বীকার করছে। আমরা সেই ভিডিওটা একটু দেখবো, দেখে আমরা হচ্ছে যে তনির রিপোর্টটা দেখে আমরা আজকে শেষ করব। শরীফ আমাকে ফোন দিল ঢাকা বাড়া যাওয়ার জন্য ওনার চেম্বারে। তখন সাংবাদিক আকাশ নিবিল, বর্ষা চৌধুরী শুধু বলছে যে বিয়ে রেজিস্ট্রি হবে না, শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আমি শুধু মুনাজাতটা দিয়ে দিলাম। আপনার নামটা? আমার নাম নাসির। বিকাল 3টা নাগাদ অ্যাডভোকেট শরীফ আমাকে ফোন দিল ঢাকা বাড়া যাওয়ার জন্য ওনার চেম্বারে। তখন সাংবাদিক আকাশ নিবিল, বর্ষা চৌধুরী শুধু বলছে যে বিয়ে রেজিস্ট্রি হবে না, শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আমি শুধু মুনাজাতটা দিয়ে দিলাম। আপনার নামটা? আমার নাম নাসির। নাসির, জি। মানে সেটা হচ্ছে যে আপনাকে আসলে শরীফ বলেনি যে এটা আসলে রেজিস্টার করতে? না না, উনি বললেন শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে আপনার ভাষা। জি জি, ঠিক আছে। এই ছিল হচ্ছে যে কাজী, এই কাজীকে না পেলে হয়তো আমার অনেক ক্ষতি হতো। আমরা এই কাজী একটা সূত্র দিয়েই হচ্ছে যে বর্ষা চৌধুরীকে ফিনিশ করতে পারছি। আপনারা দোয়া করবেন। এবং কতটা খারাপ মহিলা এই তনি, তার প্রমাণ হচ্ছে দেখেন যে কি করছে। এই দেখে আসলে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন।
নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি।